শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে? এত কামনা, এত সাধনা, কোথায় মেশে কি আছে শেষে পথে? ঢেউ ওঠে পড়ে কাদা, সম্মুখে ঘর আঁধার, পার আছে গো পার আছে, পার আছে কোন দেশে, কি আছে শেষে পথে? আজ ভাবি মনে মনে, মরীচিকায় অন্বেষণে, আজ ভাবি মনে মনে, মরীচিকায় অন্বেষণে, বুঝি তৃষ্ণার শেষ নেই রে, মনে ভয় লাগে সে, বুঝি তৃষ্ণার শেষ নেই রে, মনে ভয় লাগে সে, হাল ভাঙা পাল ছেঁড়া ব্যথা, চলেছে মেরু দেশে, কি আছে শেষে পথে? শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে? সত্যি তো, আমাদের শেষ কোথায়? আমাদের চলার পথের শেষ নেই। আমরা চলার পথে সফলতা দেখতে চাই, আর স্বপ্ন দেখি সফলতার লক্ষ্যে। আর এই আগের সপ্তাহের লাইভে আমরা সফলতা নিয়ে যে আলোচনা শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করি আবার সফলতা। আমরা এই সফলতার কথা শুরু করতে গিয়ে যেটা সেই একই কথা প্রতি সপ্তাহের মতো বৃহস্পতিবার 8:30টায় চলে এসেছি আমি, আপনাদের ভালোবাসার বিন্দাস ভার্গব। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমি দেখে নিই আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে কোন কোন দর্শকরা আছেন। বাসন্তী দাস, যিনি প্রথাগতভাবে আমাদের অনুষ্ঠানের সম্প্রচারের দায়িত্ব নেন এবং তিনি নিয়েছেন, তাকে জানাই অভিবাদন। জয়া গোস্বামী আছেন ব্যাঙ্গালোর থেকে, তিনি লিখেছেন শুভ সন্ধ্যা, শুভেচ্ছা জানাই সংগঠিত সকল সদস্যকে, তাকেও আমরা শুভ সন্ধ্যা জানাই। সোমা দাস বালি থেকে উনি লিখছেন শুভ সন্ধ্যা দাদা ভাই, শুভ সন্ধ্যা। জয়া গোস্বামী লিখছেন ভীষণ সুন্দর লাগছে কবি, ধন্যবাদ। সোমা দাস লিখছেন বৃষ্টি বেচা, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা জানাই দাদা ভাই। একদম, আপনাকেও সংহতি সাহিত্য তরফ থেকে জানাই শুভ সন্ধ্যা। নুপুর আড্ড আছেন, উনি লিখেছেন শুভ সন্ধ্যা দাদা, আপনাকেও জানাই শুভ সন্ধ্যা। অনন্ত কুমার করণ দাদা ভাই আছেন, উনি লিখেছেন শুভ সন্ধ্যা দাদা, আপনাকেও জানাই শুভ সন্ধ্যা, শুভেচ্ছা ও অভিনন্দন। মাধবী দত্ত
উনি লিখেছেন উত্তর 24 পরগনা থেকে, উনি লিখেছেন শুভ সন্ধ্যা, শুভেচ্ছা রইল। শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ দিদিভাই, এখন শরীর ঠিক আছে, এবং আপনাকেও জানাই সাজবেলার শুভেচ্ছা। অনুশ্রী দত্ত লিখেছেন শুভ সন্ধ্যা স্যার, শুভ সন্ধ্যা। কাজল পত্রনবিশ আছেন, উনি লিখেছেন চমৎকার লাগছে, ধন্যবাদ দাদা। বিশ্বজিৎ দাস আমাদের অ্যাডমিন, উত্তর 24 পরগনা স্বরূপনগর থেকে আছেন, হাকিমপুর স্বরূপনগর থেকে আছেন, উনি লিখেছেন শুভ সন্ধ্যা দাদা ভাই, শুভ সন্ধ্যা বিশ্বজিৎ ভাই, তুমি ভালো থেকো, সাথে থেকো। জয়া গোস্বামী লিখেছেন পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে প্রকৃতির মাঝখানে আপনি আছেন। একদমই তাই, প্রকৃতির মাঝখানে না থাকলেও যেন প্রকৃতি বিরাজ করছে আমাদের মধ্যে। সোমা দাস লিখেছেন একদম পরিবেশটা দারুণ সুন্দর, আর দাদা ভাইকে দারুণ লাগছে প্রকৃতির মাঝে দাদা ভাই। যাই হোক, বিশ্বজিৎ দাস লিখেছে সংহতি পরিবারের তরফ থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। একদম, এবং সকলের তরফ থেকে বিশ্বজিৎকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং সাজবেলার শুভেচ্ছা। অজিতা মুখার্জি, উনি লিখেছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। রাঘব পরে আমাদের সহসভাপতি, আমাদের পরিবারের সহসভাপতি রাঘব পরে আছেন, উনি লিখেছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা রাঘব দা। বিশ্বজিৎ দাস লিখেছেন বাহ বেশ দারুণ লাগছে তো দাদা ভাই, লালে লাল, আচ্ছা লালে লাল, বেশ ভালোই বলেছো, লালে লাল। আমরা আজকে রক্ত লাল, মন লাল, আমরা সব দিক দিয়ে লাল। লাল আমাদের শক্তির প্রতীক, সেই জন্যই হয়তো লাল আমাদের শক্তি যোগায়। যেটা কথাতে আসছিলাম, আমাদের স্বপ্ন দেখি সফলতার লক্ষ্যে, আর এই সফলতা আমরা যারা জীবনে সফল হতে চেয়েছি বা সফল হয়েছি বা সফল হতে চাই, কিন্তু সেখানে সফলতা আমাদের কাছ থেকে কি চায়? এখনকার দুনিয়ায় আমরা একটা কথা আছে যে গিভ অ্যান্ড টেক পলিসি, অর্থাৎ কিছু দাও তো কিছু নাও। তো এই দেওয়া নেওয়ার ইয়েতে আমরা যে সফলতা পাচ্ছি, অর্থাৎ সফলতা আমাদের যে কিছু দিচ্ছে, তার জন্য সফলতা আমাদের কাছ থেকে কি চাইছে বা আমরা সফলতাকে কি দিচ্ছি? সফলতা আমাদের কাছ থেকে চায় পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ বা দৃঢ়তা, আমাদের ধৈর্য এবং সর্বোপরি আমাদের বিশ্বাসটা। এগুলো সফলতা কিন্তু আমাদের কাছ থেকে চেয়ে নেয় বা আমাদের কাছ থেকে প্রত্যাশা করে। আমি এই সফলতা যে এই যে 6টা আমরা বললাম, অর্থাৎ পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য, বিশ্বাস, এগুলো না থাকলে সফল হওয়া যায় না। তো এই সফল হতে গেলে আমি মনে করি যে আমাদের মধ্যে এই জিনিসগুলো থাকাটা অত্যন্ত জরুরি। আর এই জিনিসগুলো আমরা এই যে আমরা নিজেদের অনুপ্রাণিত হই। আমরা কোথা থেকে দেখি? কারোর কাছ থেকে দেখে তো একটা অনুপ্রাণিত হই, আমরা এগিয়ে চলি সফলতার দিকে। আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের সফল হওয়ার পিছনে কারুর না কারুর হাত থাকে, কিন্তু কখনো কখনো মানুষের না হাত থাকলেও অন্য জীব বস্তুর হাত থাকে, জীব বা বস্তুর হাত থাকে। যেমন আমাদের জীবনের দেখে একটা মিল পাওয়া যায় মানুষের সঙ্গে বাজ পাখির। দেখবেন আমরা অনেকে 90 বছর বাঁচছে, কেউ 55 বছর বাঁচছে, কেউ 60 বছর বাঁচছে, বা কেউ 100 বছরও বাঁচে, খুব সেটা কচিত কখনো, আবার কেউ 80 বছর বাঁচছে। কিন্তু শাস্ত্র ইয়েতে একটা গড় হিসাব পাওয়া যায়, আমরা 65 থেকে 75 বছর অব্দি আমরা বেঁচে থাকি। ঠিক তেমনি বাজ পাখিও 70 বছর, গড়ে 70 বছর অব্দি তারা বেঁচে থাকে। আর এই পাখিটার বয়স যখন 40 ছুঁই তখন কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বাজ পাখিকে নিতে হয়। কারণটা কি? সেটা কি আমরা কেউ জানি? হয়তো জানি, হয়তো জানি না। আজ সেই কারণগুলো নিয়েই আপনাদের কাছে আলোচনা করি। কারণ এই বাজ পাখির থেকে আমরা সফলতার কিছু কিছু রাস্তা আমরা খুঁজে পাই বা আমরা দেখতে পাই। তার সে যেভাবে জীবন ধারণ করে, সেই জীবন ধারণ যদি আমরা একটু অনুসরণ করি, আমরা কিন্তু জীবনে সফল হতে পারবো। প্রথম হচ্ছে, মাঝ বয়সে যখন এসে দেহের প্রধান 3টি অঙ্গ,
তার মানে যেগুলো নিয়ে জীবিকা নির্বাহ করে বাজ পাখি, সেগুলো পুরোপুরি কিন্তু দুর্বল হয়ে যায়। আর এই দুর্বলতা যখন হয় তখন তার প্রথম জায়গাটা হচ্ছে তার পায়ের নখগুলো স্বাভাবিক থেকে অনেক লম্বা এবং নরম হয়ে যায়, যার জন্য তার পক্ষে হয়তো সেই মুহূর্তে শিকার ধরা সম্ভব হয়ে ওঠে না, বা ঠিক মতো সে তার ওই শক্তিশালী নখ দিয়ে শিকার করতে পারে না, মানে শিকারকে কুপোকাত করতে পারে না, কারণ তার নখগুলো নরম হয়ে যায় বলে। তারপর তার তীক্ষ্ণ ঠোঁট আছে, সেই ঠোঁট বয়সের ভারে 40 বছর যখন হাঁস আসে কাছাকাছি সময়, তার সামনের দিকটা বেঁকে যায়, দুর্বল হয়ে যায়, যার ফলে সে আর কিছু মানে খাবার ছিঁড়ে খেতে পারে না, মানে তার খাওয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। তৃতীয় হচ্ছে তার ডানা, যে তিনটে বিষয় নিয়ে তার আসল গঠন, সে তার ডানা, তাই ডানা জোড়া অনেক ভারী হয়ে যায় আর বুকের কাছে সেগুলো আটকে যায়, যার ফলে সে ক্ষিপ্রতার সঙ্গে উড়ে যেতে পারে না, তাই তার ওড়ার ক্ষমতাটা অনেকটা ক্ষীণ হয়ে যায়। এই থাবা, ঠোঁট ও ডানার মানে অকার্যকারিতা, মানে না কাজ করতে পারার জন্য শিকার খোঁজা, ধরা এবং খাওয়া তার পক্ষে দুঃসাধ্য হয়ে ওঠে। তাহলে এরকম সময় বাজ পাখির সামনে মাত্র 3টে রাস্তা খোলা থাকে, ঠিক 3টে। এই 3টে রাস্তা কি আমরা যদি দেখি, ভালো করে দেখি, এক হচ্ছে সে এই 3টে রাস্তার মধ্যে এক হচ্ছে সে নিজেকে মেরে ফেলতে পারে, দ্বিতীয় হচ্ছে শকুনের মতো শিকার না করে মরা পচা খাবার খেয়ে থাকতে পারে, আর না হলে নিজেকে আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এই 3টে কিন্তু তার কাছে রাস্তা খোলা থাকে। বাজ পাখি দেখা যায় কখনোই হার মানতে চায় না, এমন অবস্থায় বাজ পাখি মরেও কিন্তু যায় না, বা সে মৃত্যুও বরণ করে না। আর শকুনের মতো মরা পচা গলা খাবার খেয়েও সে কিন্তু বাঁচে না। বাজ পাখি নিজেকে তখন আগের মানে সেই অবস্থায়, প্রথম যে অবস্থায় থাকে সেই অবস্থায় নিজেকে ফিরিয়ে না যাওয়ার জন্য এক নতুন যুদ্ধ করে, বা নিজের সঙ্গে নিজে লড়তে থাকে, অর্থাৎ সংঘর্ষ করতে থাকে। তখন সে বড় একটা উঁচু, কোনোভাবে সে অনেক কষ্টে কোনোভাবে বড় কোনো উঁচু পাহাড়ে আশ্রয় নেয় এবং খুঁজে নেয় তার বাসা বাঁধার জায়গা। সেটা মানে এই যে তার শুরু হয় ওই গুহায় বাসা বেঁধে, শুরু হয় তার অদম্য সংগ্রাম। যেটা ঠোঁটগুলো ওই সময় সে তার ঠোঁটগুলোকে পাথরে সজোরে আঘাত করতে থাকে এবং একদম ভেঙে ফেলে, সেই ঠোঁটটাকে একদম ভেঙে ফেলে। তার সাথে মানে এই সময় মানে অসম্ভব একটা জ্বর আসে, আমাদের যেমন জ্বর আসে 102, 103, ওদেরও একটা জ্বরের একটা পরিমাপ আছে, সেরকম মানে অসম্ভব জ্বর আসে এবং অসহ্য ব্যথা সহ্য করে কাজটা কিন্তু বাজ পাখি মানে সম্পন্ন করে। এরকম ভাবে তার নিজের থাবার নখগুলো সে পাথরে বারবার বাড়ি মেরে মেরে ভাঙতে থাকে এবং নতুন নখ গজানোর অপেক্ষা করে। নখ আর ঠোঁট গজানোর পরে যখন নখ আর ঠোঁটটা গজিয়ে ওঠে, তখন সে তার ওই নতুন নখ এবং ঠোঁট দিয়ে ডানার সমস্ত পালক কিন্তু ছিঁড়ে ফেলে। শত কষ্ট হয় তখন, এই কষ্ট সহ্য করেও অপেক্ষা করে নতুন পালক ওঠার অপেক্ষা, কারণ তত দিনে পালকগুলো কিন্তু ছিঁড়ে একদম ফালা ফালা করে ফেলেছে, কিচ্ছু থাকে না, খালি ওই পালকের মানে শিরা উপশিরা গুলো থাকে। আর এই নতুন পালক উঠতে সময় লাগে দীর্ঘ 150টা দিন। আর এই দীর্ঘ 150 দিনের তীব্র অকথ্য যন্ত্রণা সহ্য করে প্রতীক্ষার পর সে নতুন জীবন কিন্তু ফিরে পায়। সে ফিরে পায় ওড়ার গতি, ফিরে পায় ক্ষিপ্রতা, তারপর সে আরো 30 বছর কিন্তু জীবিত থাকে।
আগের মতো শক্তি আর গৌরব নিয়েই সে আবার তার জীবন ধারণ করে। সে যদি 150 দিন কষ্ট সহ্য করতে পারে তবে নতুন জীবন পায়, আর যদি এই 150 দিন ধৈর্যের সঙ্গে এই কষ্টটাকে সহ্য করতে না পারতো তাহলে কিন্তু এই নতুন জীবন বাজপাখি কিন্তু পেত না। আমার কথা বলার এটাই মানে, আমরা মানুষ, আমি এটা উপমা দিলাম, আমরা মানুষ, কোনো বাজপাখি কিন্তু নই আমরা। তাহলে 50 পেরোনোর আগে আমাদের তারুণ্যের যে ইচ্ছা শক্তি, প্রেরণা ও একদম দুর্বল হয়ে যায় কেন? আমরা যেন নিজেদের অর্থাৎ আমাদের নিজেদের উৎসাহ যেন হারিয়ে ফেলি। 50 পেরোতে না পেরোতেই আমরা হয়ে যাই প্রায় অনেকটা দাঁতহীন সাপের মতো। উৎসাহ, আকাঙ্ক্ষা, শক্তি সব কমে যায় আমাদের। আমাদের আলসেমি নামক একটা মানসিকতা ত্যাগ করে অতীতের সকল ব্যর্থতাকে সরিয়ে জড়তাকে কাটিয়ে ফেলতে হবে এই সময়, এই 50-এর সন্ধিক্ষণে। বাজপাখির মতো ঠোঁট আর ডানা ও থাবার মতো আমাদের জীবনের অতীতকে ভেঙে ফেলতে হবে। বাজপাখির মতো 165 দিন যদি আমরা নাও হয়, অন্তত 30 দিন আমাদের বদলানোর জন্য আমরা চেষ্টা করতেই পারি। তাহলে আমরা নতুন করে কিন্তু ফিরে পাবো আমাদের জীবনের নতুন উদ্যম, বাঁচতে পারবো নতুন করে, লিখতে পারবো আমরা অনেক কবিতা। ইচ্ছা, উৎসাহ আমাদের কিন্তু আরো নতুন করে গড়ে তুলবে। প্রেরণা আর অভিজ্ঞতা, ইচ্ছা শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হবে। নিজেকে সাহিত্যে কোনোদিন হারতে দেব না, এই মানসিকতা যদি আমাদের মধ্যে তৈরি হয়, আমরা একদিন সাহিত্যের অঙ্গনে আমরা কিন্তু একটা বড় আসন গ্রহণ করতে পারবো। আমরা হতে পারবো একজন ভালো লেখক। আমি মনে করি, আর এই হার না স্বীকার করার মানসিকতা আমাদের মধ্যে তৈরি করা উচিত এবং সেটা করতে হবে। আর আমরা এই অনুপ্রেরণা পাই কিন্তু এই বাজপাখি থেকে। তাই আপনাদের আজকে এই বাজপাখির গল্পটি আমি আপনাদের বললাম। আমি আপনাদের এই বাজপাখির গল্প এই আলোচনার মধ্যে দিয়ে আপনাদের কেমন লাগলো, এখান থেকে আপনারা কি শিখলেন, বা আগামী দিনে এটাকে অবলম্বন করে আপনারা কিভাবে এগোতে পারেন বা আমরা কিভাবে এগোতে পারি, সেটা আপনারা মন্তব্যের মাধ্যমে আমাদের জানাবেন এই লাইভ অনুষ্ঠানে। আর আপনাদের এই লাইভ অনুষ্ঠান কিরকম লাগে আপনারা মন্তব্য করুন। আমরা ততক্ষণে চলে যাই, আমাদের দর্শকরা কি বলছেন আমরা সেটা একটু দেখে নিই। আমরা দেখে নেব আমাদের দর্শকরা কি বলছেন। আমরা এখানে দেখে নিই আমাদের দর্শকদের মতামত। আমরা দেখি, নেট আমাদের প্রচন্ড বিড়ম্বনার মধ্যে ফেলেছে, তবুও মাঝে মাঝে আমাদের ভীষণভাবে বিড়ম্বিত করে। আমাদের মধ্যে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকে রহিমা রাহুব, আমার অত্যন্ত স্নেহের বোন। বেশ কিছুদিন শারীরিক অসুস্থতা কাটিয়ে আবার ফিরে এসছে সাহিত্যের জগতে। রহিমা লিখেছে, শুভ সন্ধ্যা, নির্মল শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা রইল সম্মানিত দাদাভাই। রহিমাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সোমা দাস লিখেছেন, পরিবারের সকলের জন্য শুভ সন্ধ্যা শুভেচ্ছা। আমি অনেকদিন পর লাইভে অংশগ্রহণ করলাম। একদম, কারণ আমরা জানি সোমার ছেলের একটা শারীরিক অসুস্থতার মধ্যে গেছে, সেই দুঃসময় কাটিয়ে সোমা আজ আবারও আমাদের লাইভে। সোমা লিখেছেন, সবুজ লালে মিলেমিশে একাকার দাদাভাই, কে লাগছে যে চমৎকার। ধন্যবাদ। ব্যোমকেশ মজুমদার শিলিগুড়ি থেকে আছেন, উনি লিখেছেন শুভ সন্ধ্যা ব্যোমকেশ দা। সুব্রত ভৌমিক আছেন, উনি লিখেছেন ভালো লাগছে, ধন্যবাদ দাদা।
এবং আপনাদের দুজনকে জানাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা। মৈত্রী দত্ত আছেন কলকাতা থেকে, কলকাতা বিকে পাল এভিনিউ থেকে উনি আছেন, মৈত্রী দত্ত, উনি লিখেছেন শুভ সন্ধ্যা। দিদি আপনাকেও জানাই শুভ সন্ধ্যা। অর্ণব অধিকারী কলকাতা বেলেঘাটা থেকে আছেন, অর্ণব অধিকারী, তিনি লিখেছেন শুভ সন্ধ্যা দাদাভাই, এসে গেছি, একদম থাকো, সঙ্গে থাকো। ঋত্বিকা আছে আমাদের মেমারি থেকে, বর্ধমান মেমারি থেকে রয়েছেন ঋত্বিকা আমাদের অ্যাডমিন, সে লিখেছে শুভ সন্ধ্যা দাদাভাই, শুভ সন্ধ্যা। তরুণ চ্যাটার্জি লিখেছেন শুভ সন্ধ্যার পরিবারের সকলকে খুব সুন্দর অনুষ্ঠান চলছে। ধন্যবাদ তরুণদা, আপনিও সঙ্গে থাকুন। বিজয়া মিশ্র দিদিভাইকে অনেকদিন পরে আমি সরাসরি পেয়েছি, দিদি লিখেছেন শুভ সন্ধ্যা। দিদিভাই আপনাকেও জানাই সাজবেলার শুভেচ্ছা। দিদিভাইকে প্রশ্ন করি এখান থেকেই যে দিদিভাই আপনার শরীর কেমন আছে? বেশ কিছুদিন আপনি শরীর অসুস্থ ছিলেন, আমি খবর পেয়েছি। বিজয় মিশ্র আরো লিখেছেন সুন্দর আলোচনা। ধন্যবাদ দিদি, আপনাদের জন্য এই আলোচনার আয়োজন। জয়া গোস্বামী লিখেছেন অপূর্ব সুন্দর আলোচনা হচ্ছে। ধন্যবাদ দিদি। অনুশ্রী দত্ত লিখেছেন বাহ, বেশ ভালো লাগছে স্যার, সুন্দর আলোচনা। এই আলোচনা আমাদের শিক্ষা দেয়, যে আলোচনা আমাদের শিক্ষা দেয়, যেখান থেকে আমরা শিক্ষা পেতে পারি, যেখান থেকে আমাদের কিছু পাই, সেটা সবসময় ভালোই হয়। জয়া গোস্বামী লিখছেন সত্যি কত কিছুই জানতে পারলাম। জানি না কত কিছু জানতে পারলাম, জানার চেষ্টা তো আমরা করতেই পারি। পত্রলেখা ঘোষ আছেন, উনি লিখেছেন উনি সম্ভবত ঢাকুরিয়া থেকে আছেন, কলকাতা ঢাকুরিয়া থেকে পত্রলেখা ঘোষ, উনি লিখেছেন খুব সুন্দর আলোচনা। ধন্যবাদ দিদি, আপনি সঙ্গে থাকুন আমাদের। পত্রলেখা ঘোষ আরো লিখলেন শুভকামনা রইল। শুভকামনা দিদি আপনার জন্য, সংহতি সাহিত্য পরিবারের তরফ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। অর্ণব লিখেছে বাজপাখির উদাহরণটি প্রকৃতার্থেই মানব জীবনের বাস্তবতা। ভীষণ ভালো লাগছে আজকের অনুষ্ঠান, অর্থাৎ ধৈর্যের ফল মিঠা হয়, এটাই সত্যিকারের সত্যতা। একদম তাই। আমরা ধৈর্য যদি ধরতে পারি, আমরা যদি নিজেদের সংযমিত করতে পারি, আমরা কিন্তু সফলতা পাবই। মনীষা ব্যানার্জি লিখেছেন শুভ সন্ধ্যা, দিদিভাই এসছেন। দিদিভাই থাকুন, আপনারা অবশ্যই থাকবেন সঙ্গে, শেষ অবধি থাকবেন, কারণ আমাদের এই লাইভ শিক্ষণীয় এবং আপনাদের। বিনা মোদক চৌধুরী উনি শিলিগুড়ি থেকে আছেন, উনি লিখেছেন আমার অত্যন্ত শুভ সাজবেলার শুভেচ্ছা, শুভ সাজবেলার শুভেচ্ছা জানাই সংহতির সকল সদস্য, পরিচালনা মণ্ডলী সকলকে। একদম, এবং আমাদের সংহতি সাহিত্য পরিবারের পরিচালন মণ্ডলীর সকলের তরফ থেকে এবং সকল সদস্যদের তরফ থেকে বিনা দিদিভাইকে সাজবেলার শুভেচ্ছা এবং তার শারীরিক সুস্থতা কামনা করি। সোমা দাস লিখেছেন খুব সুন্দর লাগলো, যত কষ্ট সহ্য করা যাবে তার ফল হয়তো শেষ ভালোই হবে। আর গল্প থেকে অনেক কিছু শেখা গেল। অসাধারণ দাদাভাই, খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে মনের ইচ্ছা থাকলে সেটা করাই যায়, বয়সটা কোনো ম্যাটার করে না। একদম তাই। কারণ হচ্ছে বয়স আমাদের একটা সংখ্যা মাত্র। আমরা যদি মনের ইচ্ছা করি সেটা আমরা পেতেই পারি। আমি তার উদাহরণ আমাদের সংহতি সাহিত্য পরিবারের সভাপতি অজয় চক্রবর্তী। তার বয়স হয়েছেন, তিনি একটা আমাদের থেকে অনেক বড়, আমাদের থেকে অনেক বয়সের, কিন্তু তার এই উৎসাহ আমাকে আরো অনুপ্রাণিত করে, আমাদের সকলকে অনুপ্রাণিত করে। তার মতো মানুষ অত দূর থেকে ছুটে আসেন আমাদের সংহতি সাহিত্য পরিবারের অনুষ্ঠানে। রাঘব পড়ে বাজপাখি জীবন সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারলাম, আগে জানতাম না। খুব ভালো আলোচনা। ধন্যবাদ রাঘব দা, আপনি সঙ্গে আছেন। এইভাবে যদি আমরা এগোতে পারি, আমরা বোধহয় আমরা একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা প্রথমেই বলেছিলাম আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য। অজিতা মুখার্জি লিখেছেন সুন্দর লাগলো বাজপাখির জীবনী, অনেক নতুন কিছু জানতে পারলাম, বলাটা খুব সুন্দর হয়েছে, এত অপূর্ব শিক্ষা শুনতেও ভালো লাগে। ধন্যবাদ দিদি। দেখুন এই যে বলাটা, এটাও কিন্তু এসছে আপনাদের থেকে। আমি একটা সময় কিন্তু কথা বলতে পারতাম না, জানতাম না, আপনাদের সঙ্গে কথা বলতে শিখেছি। সুতরাং আপনারাই আমার এগিয়ে যাওয়ার, আমি বারবারই বলি, আপনারাই কিন্তু আমার এগিয়ে যাওয়ার শক্তি। মনীষা ব্যানার্জি লিখেছেন ধৈর্যই আসল জিনিস। একদম তাই। ধৈর্যকে আমরা যদি গ্রহণ করি, আমাদের নিজেদের একদম আমাদের মনের সঙ্গে আটকে নিই ধৈর্যকে, তাহলে কিন্তু আমরা সফলতা পাবই। শিবু সোরেন আছেন, উনি লিখেছেন সকলকে শুভ সন্ধ্যা দাদা, আপনাকেও জানাই শুভ সন্ধ্যা।
জয়া গোস্বামী উনি লিখেছেন ভীষণ সুন্দর লাগলো, সত্যি কষ্ট করলে অনেক কিছু পাওয়া যায়, একদম কষ্টের আর এক নাম সফলতা। বিনা মোদক চৌধুরী লিখেছেন অসাধারণ ব্যাখ্যা দিলেন বিন্দাস ভাই, বাজপাখির মতো মানুষের ধৈর্য শক্তি আমাদের ইচ্ছা শক্তি জাগায়। একদম, আমরা যদি বাজপাখির থেকে শিক্ষা, আমাদের শিক্ষা যে কোনো কারোর কাছ থেকে নিতে পারি। নুকুর আড্ডা লিখেছেন দাদা সুন্দর উপস্থাপনা করে বুঝিয়ে দিচ্ছেন, সমৃদ্ধ হলাম। ধন্যবাদ দাদা। এটা কিন্তু মোটামুটি অনেকেই জানেন, কিন্তু জাস্ট আমাদের মনে করিয়ে দেওয়া, কারণ ওই যে আমরা বলি না পরীক্ষার আগে একটা রিভাইজড করো, তো ইন রিভিশন, ওয়ান টাইপ অফ রিভিশন, মানুষের মধ্যে অনেক কাজের মধ্যে, অনেক দৈনন্দিন কাজের মধ্যে আমরা ভুলে যাই, সেই ভুলে যাওয়া জিনিসগুলোকে আবার একটু মনে করিয়ে দেওয়া। অনন্ত করণ লিখেছে নিজের সঙ্গে তীব্র সংঘর্ষে বাজপাখির পুনর্জীবন লাভ নিয়ে আমার একটা কবিতা কাল পাঠাবো আপনাদের ওয়ালে, সাফল্যের 6টি স্তম্ভ সবার মেনে চলা উচিত। একদম একদম দাদা, এই সাফল্যের যে 6টি স্তম্ভ আমি যেটা বললাম, এটা একদমই প্রত্যেকের মেনে চলা উচিত না, তাহলে বোধহয় আমরা প্রত্যেকেই সফল হতে পারবো, আর যারা এটা মেনে চলি না তারাই আমরা সফল হতে পারি না। সুব্রত ভট্টাচার্য উনি আছেন, উনি লিখেছেন শুভ সাজের বেলায় যখন নামে আধার, আপনার সুস্বাস্থ্য আর শান্তি যেন রয় অপার, সুস্থ থাকুন ভালো থাকুন এই আমার কামনা, জীবন কাটুক আনন্দে পূর্ণ হোক সকল সাধনা। দাদা ইউ আর লুকিং টু গুড, না বলে থাকতে পারলাম না, কিছু মনে করবেন না। সুব্রত দাদাভাইকে ধন্যবাদ জানাই। দাদাভাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার এই কাব্য ছন্দের যে শুভেচ্ছা বার্তা, এটা আমাকে অনেকখানি অনুপ্রাণিত করলো। আর দ্বিতীয় হচ্ছে আপনি যেটা লিখলেন ইউ আর লুকিং টু গুড, দেখুন আমি মনে করি আপনি যদি অন্তঃস্থল দিয়ে আপনি কিছু দেওয়ার চেষ্টা করেন, আপনার চেহারায় ফুটে উঠবে আপনার সৌন্দর্য। কারণ আপনি যদি আপনার মনের মধ্যে জিলিপির প্যাচ রাখেন, তাহলে কিন্তু আপনার চেহারাতেও সেই একটা তার প্রকাশ কিন্তু ঘটবেই। এটাকে নিয়ে কোনো অন্যরকম ভাবে ভাববেন না, আমি জাস্ট বলার জন্য বললাম। অনামিকা ঘটক বর্ধমান থেকে আছেন, উনি লিখেছেন পরিবারের সকলেকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ম্যাডাম, ভালো থাকবেন। আপনি অনেকদিন অসুস্থ ছিলেন, অনেকদিন পরে আপনি আজকে এলেন লাইভে, ভাল লাগছে, সঙ্গে থাকুন। অন্য অধিকারী লিখেছেন দাদাভাইয়ের পাঞ্জাবিতে আজ দুর্দান্ত লাগছে কিন্তু, ধন্যবাদ। আমি প্রতিদিনই পাঞ্জাবি পরি, আমি আজকাল প্যান্ট শার্ট খুবই কম পরি, পাঞ্জাবি পরি, কারণ পাঞ্জাবি পড়তে আমার ভালো লাগে। কার্যক্ষেত্রে আমি তো পাঞ্জাবি পড়তে পারি না, তাই পাঞ্জাবিটা এই সময় এসেই পড়ি। রহিমা রাউত লিখেছেন প্রিয় পরিবারের সকল সদস্যদের প্রতি নিরন্তর শুভেচ্ছা ও এক আকাশ ভালোবাসা। এক আকাশ ভালোবাসা রহিমা তোমাকেও। তবে রহিমা কে বলবো, রহিমার আজকাল কবিতা কিন্তু হয়তো অসুস্থতার জন্য হতে পারে, রহিমার কবিতা কিন্তু আজকাল ওয়ালে আমি পাচ্ছি না, আমি কিন্তু পড়ার সুযোগ পাচ্ছি না রহিমার কবিতা। এই অর্থে বলি আমি কিন্তু প্রত্যেকের কবিতা পড়ি, ওয়ালের প্রত্যেকটা কবিতা দেখি। আমি হয়তো সবার কবিতায় মন্তব্য করতে পারি না, আমি চেষ্টা করি সবার কবিতার মন্তব্য করার। আর এটাও আমি বলবো, এইখান থেকেই বলবো, আপনারা যারা এই সংহতি পরিবারে আছেন প্রত্যেকের লেখা পড়ুন, মন্তব্য করুন। মন্তব্য মানে কিন্তু এটা নয় ভালো কবিতা না হলে মন্তব্য নয়, আমি এটা আবারও বলছি। মন্তব্য, হ্যাঁ অনেক সময় ভালো কবিতা পাওয়া যায় না বা ভালো কবিতা মনে লাগছে না, মন্তব্য করলাম না, কিন্তু বিষয়টা সেটা নয়। একটা আপনার মন্তব্যে একটা মানে যে লেখক যিনি লিখছেন তিনি কিন্তু উৎসাহ পান। যদি ভালো কবিতা নাও হয় তাকে প্রথমে উৎসাহ দিন, তাকে ইনবক্সে গিয়ে তার ভুলটা ধরিয়ে দিন, দেখবেন আজ যিনি এই জায়গায়, কাল তিনি হয়তো দেখবেন একজন বড় কবিতে রূপান্তরিত হলেন। সিদ্ধার্থ শঙ্কর দত্ত আছেন, উনি লিখেছেন সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা, শুভেচ্ছা জানাই, সুন্দর অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন, আপনাকে পরিবারের তরফ থেকে শুভ সন্ধ্যা। অনুশ্রী দত্ত লিখেছেন একদম স্যার, ধৈর্য ধরতেই হবে, একদিন হবে না কিন্তু একদিন ঠিক হবেই, একদম আজ হবে না, কাল হবে না, 3 দিন হবে না, 1 মাস পরে আমরা এর সফলতা পাবই। আর ধৈর্যের একটা ফল অবশ্যই আছে। সারদা হালদার বাঘাযতীন দক্ষিণ 24 পরগনা থেকে আছে, উনি লিখেছেন নমস্কার, শুভ সন্ধ্যা দাদাভাই, শ্রদ্ধা প্রণাম পূর্বক হার্দিক অভিনন্দন শুভেচ্ছা অনিশেষ জ্ঞাপন করি।
আমিও শুভ সন্ধ্যা সাজবেলার শুভেচ্ছা জানাই সারদাকে। রহিমা লিখেছেন, অসাধারণ শিক্ষণীয় আলোচনার ডালি নিয়ে এসেছেন সম্মানিত দাদা ভাই, অশেষ কৃতজ্ঞতা, আন্তরিক শুভকামনা সম্মানিত দাদা ভাই, সঙ্গে থাকো, তোমার কবিতা যেন আমি পরের দিন আমি ওয়ালে দেখি। সোমা দাস লিখেছেন, উৎসাহটা সবচেয়ে বড় জিনিস, উৎসাহ পেলে মানুষ অনেক কিছু করতে পারে, আর দাদা ভাইয়ের উপস্থাপনা তো খুবই সুন্দর, ধন্যবাদ সোমা। বিনা মদক চৌধুরী লিখেছেন, উৎসাহ প্রচেষ্টার মেলে ধৈর্যের ফল, একদম। রহিমা রাহুব লিখেছেন, সাধনা ছাড়া কখনো সিদ্ধি লাভ করা যায় না, আর সাধনা বা কষ্ট ছাড়া যা অর্জন করা যায় তার স্বাদই অন্য, একদম। রহিমা আরো লিখেছেন, দারুণ সঞ্চালনা হচ্ছে দাদা ভাই, অসাধারণ অসাধারণ, ধন্যবাদ। আর এই যদি আজকে সত্যি এই আমার এই সঞ্চালনা যদি অসাধারণ হয়ে থাকে, তার জন্য কৃতিত্ব এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এই আমার সকল দর্শককে, আমার সকল বন্ধুদের, সাহিত্য বন্ধুকে আমি প্রকাশ করি কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করি তাদেরকে যারা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমার লাইভ শুনতে আসেন এবং আমাকে উৎসাহ দেন। এই প্রত্যেকটা উৎসাহ আমার কাছে, আজকে যিনি লাইভ করছি, আজকে যে খামতি থাকবে, পরের দিন আমি চেষ্টা করি আগামী দিনে, আগামী সপ্তাহে সেই খামতিটাকে পুষিয়ে আরো সুন্দর করে উপস্থাপন করার। এবার এতক্ষণ অনেক কথা হলো, অনেক আলোচনা হলো, অনেক মানে মন্তব্যে গেলাম। শুভ্রা দিদি ভাই, শুভ্রা মন্ডল দিদি ভাই কলকাতা থেকে আছেন, উনি লিখেছেন, শুভ সন্ধ্যা, খুব সুন্দর অনুষ্ঠান। দিদি ভাই কে জানাই শুভ সন্ধ্যার অনুষ্ঠান। আমরা এইবারে একটুখানি চলে যাব, আমরা প্রথমেই আমরা যাব অজিতা মুখার্জির কাছে, তার কবিতা আমরা শুনবো। আমরা এক এক করে আমরা কবিদের কবিতা আমরা শুনবো। অজিতা মুখার্জির কাছ থেকে আমরা শুনে নেব কবিতা। আমরা একটা জায়গায় আসি, কারণ আমাদের একটা লক্ষ্য হচ্ছে কবির কণ্ঠে কবিতা পাঠ। আমরা এতক্ষণ আলোচনা করলাম, এইবার সেই জায়গা আমরা সেই জায়গা থেকে আমরা 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 কি করব, আমরা কিন্তু হ্যাঁ আমাদের এন্টায়ার টিম যেখানে, হ্যালো, আমি অজিতা মুখার্জির সঙ্গে কথা বলছি। আমি সংহতি সাহিত্য পরিবারের লাইভ টেবিল থেকে বিন্দাস ভার্গব বলছি। আচ্ছা, নমস্কার। নমস্কার দিদি ভাই, আগে প্রথমে জিজ্ঞাসা করি আপনার শরীর কেমন আছে? শরীর ভালো আছে। আপনাদের ওদিকে আবহাওয়া কিরকম, মানে ওই বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ। মানে আমরা তার মানে দবদাহ থেকে একটুখানি মুক্তি পেয়েছি, তাই তো? হ্যাঁ, একদম একদম। আমি গত সপ্তাহে মানে 113তম পর্বের একটা বিষয় ছিল জীবন স্মৃতি। হ্যাঁ, সেই বিষয় ভিত্তিকের উপরে যে সনদ প্রদান হয়েছে তার মধ্যে আপনার নাম অন্যতম, এবং আপনার কবিতাটি ছিল জীবনের বহু স্মৃতি। হ্যাঁ, আমি দিদি ভাইকে বলবো যে এই কবিতাটা যদি একটু পাঠ করেন, এবং আপনার এই কবিতাটা শুনে আমাদের সংহতি পরিবারের আজকে যারা শ্রোতা বন্ধু আছেন তারা সমৃদ্ধ হবেন। সুতরাং আপনার কবিতাটা আমরা কিন্তু শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আচ্ছা, চেষ্টা করছি। সবাইকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমি চেষ্টা করছি। হ্যাঁ, একদম। আমার কবিতাটার নাম জীবনের বহু স্মৃতি। জীবনের বহু স্মৃতি বিস্মৃতির পানে, স্রোতের বিপরীতে জীবন তরি টানে। স্মৃতি আবছা হারায় মনে, কিছু মনে পড়ে এখনো ক্ষণে ক্ষণে। স্রোতের উল্টো দিকে যেতে যেতে হায়, মোর জীবন স্মৃতির তরিখানি বাই। মনে পড়ে ফেলে আসা কত জীবনের স্মৃতি, কত ভালোবাসা ছিল, কত প্রেম প্রীতি। শৈশব হতে পৌরহত্যে এসে গেছি, হাজার হাজার স্মৃতির মধ্যে আছি। রবির কিরণ তুচ্ছ করে শৈশবে ছোটাছুটি, বর্ষার যত কাদা জল মেখে মাঠেতে লুটোপুটি। শৈশব থেকে কৈশোরে এসে ক্রিকেট ফুটবল, একসাথে ছুটে বাড়ির বাইরে বন্ধুদের দল। যৌবনে পা দেবার পরেই প্রেমের আনাগোনা, লুকিয়ে চিঠি, গোপন দেখা, একটু জানাশোনা। তারপর শুরু জীবনের এক নতুন গল্প,
বাঁধা ধরা এক সংসার জীবন নয়তো অল্প, প্রত্যেক দিনে ঘরে এক মনে লিখি, বর্ণ শব্দ সাজিয়ে প্রতিদিন লেখা শিখি। নমস্কার। অসাধারণ দিদি, এত সুন্দর কবিতা আপনি লেখেন, মানে আপনি এই উৎসাহ পান কোথা থেকে? আমি জানি না, আমি ছোটবেলা থেকে লিখতাম, কলম পেলেই আমার লেখা একটা অভ্যাস। কলম হাতের কাছে থাকলে কাজের মাঝেও ছেঁড়া কাগজেও লিখেছি, কিন্তু গুরুত্বটা মানে পাইনি। এখন যে গুরুত্বটা পাচ্ছি সেটাতে আমি ভাবছি যে আমি লিখতে পারি, বা হয়তো চেষ্টা করলে ভালো থেকে আর একটু ভালো হতে পারবে। হ্যাঁ, এরকম হয়তো ভেবে এখন লিখি, লিখবার জন্য লিখি। এতদিন লিখবার জন্য লিখিনি, এমনি লিখেছি, আমার মনে যা এসেছে। এখন লিখবার জন্য লিখি, মনে আসে, আমার মনে যেটা আসে সেই কল্পনাটা নিয়ে লিখতে শুরু করি। তারপর আস্তে আস্তে লেখাটা হয়, আবার হয়তো একটু কাটাকুটি হয়, আবার হয়তো সেটাকে আবার অন্য ধরনের একটু করে ফেলি। এইভাবেই লেখাটা চলছে। মানে আমি জানি না আমি কতটা সুন্দর লিখতে পারি, কিন্তু আমি লেখাটা চেষ্টা করি এবং ভালোবাসি। এই দুটো, ভালোবাসা এবং চেষ্টা, এই দুটো দিয়ে আমি চালাচ্ছি আর কি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব, আর একটা প্রশ্ন হয়তো একটু ব্যক্তিগত হয়ে যাবে, কিন্তু কখনো কখনো তো কিছু কথা, ব্যক্তিগত কথাও জানতে ইচ্ছে করে, অপ্রকাশিত কথা। তো সেটা হচ্ছে যে আপনি যখন লেখা শুরু করলেন, বা এটা আপনার মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা থাকে, কিন্তু এই লিখতে গিয়ে আপনার সাংসারিক ভাবে কোনো প্রতিবন্ধকতা আসেনি? হ্যাঁ, হয়তো সাংসারিক মানে এমনি হয়তো ব্যক্তি দ্বারা প্রতিবন্ধকতা না এলেও আমার এমনি সাংসারিক যে কর্ম ব্যস্ততা, আমার পরিবার ছিল বিশাল বড়, মানে জয়েন্ট ফ্যামিলি ছিল বড় বিশাল, এবং আস্তে আস্তে কমতে 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 এখন আমরা দুজনে থেকেছি মানে একসঙ্গে থাকার ক্ষেত্রে মানে সংসারে কর্ম চলছে, সবকিছুই করতে হয়। লোকজন আসা যাওয়া থেকে শুরু করে এমনি যা সংসারে রান্না বান্না বা যা মেয়েদের। না, এটা না, মানে আপনার সংসারে বাধা আসেনি যে কেন লিখছো, কেন ইয়ে হচ্ছে, এই ধরনের কোনো মানে বিষয় আসেনি? না না না, আমি আমার কর্ম করে আমি লিখি, আমার লেখাতে কেউ বাধা দেয় না, কিন্তু সম্পূর্ণ সেটা আমার নিজস্ব। মানে আমি লিখি সেটা আমার নিজের ইচ্ছায় এবং নিজের আনন্দে লিখি, মানে সেটা আমারই, কিন্তু কেউ তার জন্য আমাকে কোনোদিন বাধা দেয়নি, লিখতে হবে না এই কথাও বলেনি। লেখাতে সেদিক থেকে আমি উৎসাহ পাই। মানে এই প্রতিবন্ধকতা আপনার জীবনে আসেনি? আজকে তো সফলতা নিয়ে আমাদের জীবনের অগ্রগতি এবং সফল হতে গেলে কি করতে হবে? তো আপনি যেভাবে এগোচ্ছেন, আপনার যে দৃঢ়চেতা, ধৈর্য, এই যে বিষয়গুলো কিন্তু প্রত্যেকটাই দেখা যাচ্ছে, এবং যার জন্যই আপনি আজকে কিন্তু এই জায়গায় সফলতার দিকে আপনি আস্তে আস্তে পা বাড়িয়ে চলেছেন। এবং আমি সংহতির তরফ থেকে, সকলের তরফ থেকে বলবো, আগামী দিনে আপনি একজন ভালো কবি হিসেবে, নামকরা কবি হিসেবে আপনি সাহিত্য অঙ্গনে প্রতিষ্ঠিত হন, সেই শুভকামনা করি। এবং আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে আমরা দেখব আমাদের দর্শকরা আপনার কবিতা শুনে কি বলল। অনেক ধন্যবাদ। আমরা চলে যাই আমাদের দর্শকদের কাছে। দর্শকরা কি বলছেন আমরা একটু দেখে নিই। দর্শকদের মধ্যে থেকে তাদের মন্তব্য আমাদের জীবনের কিন্তু পাথেয়, এটা আমরা বারবারই বলি। আমাদের আমরা যারা থাকেন, যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখেন, তাদের মন্তব্য কিন্তু আমাদের জীবনের পাথেয় হয়ে থাকে। আমি দেখে নিই এই মুহূর্তে কে কি বলছেন। অনেকেই আছেন আমাদের এই মুহূর্তে আমাদের মধ্যে। স্বপন কুমার দাস মেদিনীপুর থেকে আছেন। স্বপন কুমার দাস, উনি লিখেছেন শুভ সন্ধ্যা দাদা, আপনাকেও জানাই শুভ সন্ধ্যা। সোমা দাস লিখেছেন আমি দুঃখিত, একটু বিশেষ কাজের জন্য আমাকে একটু বেরিয়ে যেতে হচ্ছে লাইভ থেকে, কিন্তু খুব সুন্দর অনুষ্ঠানটা হচ্ছিল, আমি বাধ্য হলাম বেরোতে। সবাইকে জানাই শুভরাত্রি, শুভ সন্ধ্যা। আমি সোমাকে বলবো পরবর্তী সময়ে আমাদের গ্রুপে এই আমাদের লাইভটি রাখা থাকে, রিজার্ভ করে রাখা থাকে,
পরবর্তী সময় অবসর সময় এটা দেখে নিয়ে মন্তব্য করতে। চিত্রা বন্দ্যোপাধ্যায় আছেন, উনি লিখেছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দিদিভাই। স্বপন কুমার দাস লিখেছেন দিদিভাই আপনার কণ্ঠে কবিতা শোনার অপেক্ষায় আছি। দিদিভাই কবিতা বললেন, এবার কবিতা কিরকম লাগলো সেটা আপনারা বলবেন। এই পাঞ্জাবিতেই আমাদের প্রিয় প্রাণপ্রিয় দাদাভাইকে বেশ মানায়, কিন্তু দাদাভাইয়ের এই পাঞ্জাবি পড়া আমার বড় মুগ্ধ করে, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ সারদা। দেখো, পাঞ্জাবি আমি খুব একটা পড়তে পারি না এই অর্থে, তো এই একটু সুযোগ পেলেই পড়ে নেওয়া আর কি। রহিমা রাহুব লিখেছে দাদাভাই আপনার ভেতর দুর্দান্ত প্রচেষ্টা, যার কারণে আপনাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। দেখো, প্রচেষ্টা আর দৃঢ়তা না থাকলে কেউ এগোতে পারে না। জীবনে আমরা একটা কিছু তো করতে এসছি, আমাদের করতে হবে। আমরা যদি না করে গেলাম তাহলে আমাদের জন্মটাই বৃথা। মৈত্রী দত্ত লিখেছেন ভীষণ সুন্দর লিখছেন, তেমন সুন্দর পাঠ করলেন। একদমই তাই। আমাদের অজিতা দিদিভাই ভীষণ সুন্দর লিখেছেন, মানে ওনার লেখার মানে তুলনা নেই। নাইম আক্তার মালদা থেকে লিখেছেন শুভ সন্ধ্যা দাদা। নাইম, শুভ সন্ধ্যা। তুমি ভালো আছো কিনা সেটা জানিও। চিত্রা বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় লিখেছেন দারুণ দারুণ কবিতা ও পাঠ। একদমই তাই, আপনার সঙ্গে সহমত। স্বপন কুমার দাস লিখেছেন আপনার লেখা আমার খুব ভালো লাগে দিদিভাই, এই তো সুন্দর কলমে সুন্দর আবৃত্তি করলে। একদমই তাই। শানিত কলমে মানে মিষ্ট বাক্যে পরিবেশিত হলো তারই কবিতা অজিতা মুখার্জি দিদিভাইয়ের। মনীষা ব্যানার্জি উনি লিখেছেন খুব সুন্দর লেখা, তার অতুলনীয় পাঠ। একদমই তাই। গায়ত্রী বিশ্বাস দিদিভাই লিখেছেন শুভ সন্ধ্যা ভাই, অনেক দেরি হয়ে গেল, ক্লাসে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, আপনি ছাত্রদের নিয়ে ব্যস্ত থাকেন, কি আছে, আপনি এসছেন, থাকুন, আমরা আছি আপনার সঙ্গে। গায়ত্রী বিশ্বাস দিদিভাই লিখেছেন সংহতি সাহিত্য পরিবারের সকল গুণীজন ও কবিদের আন্তরিক অভিনন্দন জানাই। একদম, আপনাকেও জানাই আন্তরিক অভিনন্দন। গায়ত্রী দিদিভাই লিখেছেন কিন্তু বেহালা থেকে। মেদিনীপুর রাঙামাটি থেকে আছেন তোতা মণ্ডল দাস, যে কিন্তু আমাদের সংহতি সাহিত্য পরিবারের মডারেটর, লিখেছে সংহতি সাহিত্য পরিবারের প্রত্যেককে জানাই সন্ধ্যাকালীন শুভেচ্ছা ও একটু দেরিতে আসলাম আজ। আমি জানি তোমার পারিবারিক কিছু সমস্যা আছে, সেই সমস্যাকে কাটিয়ে তুমি যে আসো, এটাই আমার বড় প্রাপ্তি, আমাদের সংহতির বড় প্রাপ্তি। তোতা লিখেছেন দাদাভাই শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা তোতা। বীরমোদক চৌধুরী লিখেছেন ভীষণ সুন্দর লেখা, আমি গ্রুপে পড়েছি, খুব ভালো লাগছে, অতুলনীয়। অনন্ত কুমার করল লিখলেন খুব ভালো লেখনী এবং কবিতা আবৃত্তির ও সুন্দর। একদমই তাই। সিদ্ধার্থ শঙ্কর দত্ত লিখেছেন অজিতা দিদির কবিতা পাঠ খুব সুন্দর হয়েছে, আমিও আপনার সঙ্গে সহমত। ব্যোমকেশ মজুমদার লিখলেন খুব ভালো লাগলো অজিতা দিদি ভাইয়ের কবিতা এবং সকণ্ঠে উপস্থাপনা। একদম, আমরা এই ব্যবস্থাটা করতে পেরে, দেখুন কবির কণ্ঠে কবিতা পাঠ করতে পেরে কিন্তু আমরা আজকে একদিক দিয়ে মনে করি গর্বিত এবং ধন্য। কারণ এতদিন কবি কিন্তু তার কবিতা পাঠটা নিজের কণ্ঠে করতে পারতেন না, সেই সুযোগটা কিন্তু সংহতি পরিবারের অ্যাডমিন গ্রুপ এবং কার্যকারী সমিতি করে দিয়েছে। তার জন্য মানে আমরা প্রত্যেক কবি তাদের কাছে কৃতজ্ঞ থাকব, এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ, মানে এইসব কবিদের কবিতা তাদের কণ্ঠে আমি শুনতে পাই এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাই। নাইম লিখেছেন হ্যাঁ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি ভাই, তুমি ভালো থেকো, লাইভে থাকো। রাঘব পড়ে লিখেছেন কবিতা পাঠ শুনে নিজের স্মৃতি পথে চলতে শুরু করলাম, ভালো লাগলো, ধন্যবাদ দিদি ভাই। একদম। সারদা হালদার লিখেছে অজিতা দিদি ভাইয়ের অমন মনোগ্রাহী উপস্থাপনা বেশ ভালো লাগলো আমার। ভরত কুমার লিখেছেন, ভরতদা অনেকদিন পরে এসছেন আমাদের গ্রুপে, লাইভের গ্রুপে, উনি লিখেছেন শুভ সন্ধ্যা, শুভেচ্ছা রইল প্রিয়, এবং সেটাই। নিশিকান্ত মেতে হাওড়া উলবেড়িয়া থেকে আমাদের মডারেটর নিশিকান্ত মেতে, অত্যন্ত সাদাসিধে একজন মানুষ, তিনি লিখেছেন আমি দুঃখিত একটু দেরি হয়ে গেল, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা, সঙ্গে থাকুন। আমি আমার এন্টায়ার টিমকে বলবো এরপরে আমরা যাতে চলে যেতে পারি সোজাসুজি জয়া গোস্বামীর কাছে, ব্যাঙ্গালোরে জয়া গোস্বামীর কাছে। জয়া গোস্বামীর কাছে আমরা যাব। আমি তার আগে আমরা বলি যে আমরা সংহতি সাহিত্য পরিবার সবসময় চেষ্টা করি খালি নিজেদের জন্য নয়, গ্রুপের খালি বর্ধিষ্ণুতা নয়,
গ্রুপের বৈশিষ্ট্যটা তখনই বাড়ে যখন কবিরা তাদের নিজেদের প্রতিভাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে এই প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের কবিদের কে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা আমাদের ধরতে হবে, তাদেরকে সাথ দিতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে। কবিরা কবিতা লেখেন, কবিতা পাঠ করার সুযোগ পান না, আমরা তাদেরকে সেই পাঠ করার আমরা সুযোগ দিই। সুতরাং সেখান থেকেই আমাদের কিন্তু কবিরা আজকে আগামী দিনের হয়তো বাচিক শিল্পী হয়ে উঠবেন। আমরা এর মধ্যে যোগাযোগ করছি আমাদের জয়া গোস্বামী দিদিভাইয়ের সঙ্গে। দেখি দিদিভাই আমাদের, হ্যালো, হ্যাঁ, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের থেকে অনেক দূরে থাকা প্রবাসী বাঙালি ব্যাঙ্গালোরের জয়া গোস্বামীকে। জয়া দিদিভাই অত্যন্ত একজন সমৃদ্ধশালী কবি, যাকে আমরা প্রেমের কবি বলে চিনি। আমাদের সাহিত্য মহলে জয়া গোস্বামীকে আমরা প্রেমের কবি বলে চিনি, কারণ তার প্রত্যেকটা লেখার মধ্যে প্রেম, অর্থাৎ প্রেমে প্রত্যাখ্যিত বৃহৎতা সবই থাকে, কিন্তু তিনি সব কবিতাই লিখছেন। আমি দিদিভাই আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বর্তমান সাহিত্য অঙ্গনে আপনি মানব প্রেমের কবি বলে খ্যাত, কিন্তু খুব ভালো করে যদি আপনার কবিতা পড়া যায়, যারা পড়েছেন তারা বুঝতে পারেন যে আপনার কবিতা যেমন মানব প্রেমে পাওয়া যায়, তেমনি পরিবেশ প্রেমও পরিলক্ষিত হয় আপনার কবিতার মধ্যে। এক্ষেত্রে আমার প্রশ্ন, আপনার কবিতা লেখার ক্ষেত্রে পরিবেশ প্রেমী জীবনানন্দ আপনাকে কতটা প্রভাবিত করে? ভীষণ গুরুতর একটা আলোচনা। ঠিক আছে, দেখুন, মানে আমরা তো লিখতে বসে তো অনেক কবিরই তো লেখা পড়ি। হ্যাঁ, জীবনানন্দ দাশের কবিতা বিশেষ আলোচনা করতে গেলে আমার মতন অল্প জানা মানুষের কাছে বেশ বিড়ম্বনা। তবু তার কবিতা পড়তে পড়তে মানুষদের কাছ থেকে বিশ্লেষণ শুনে কিছুটা সমৃদ্ধ হয়েছি, আর আমার ধৃষ্টতা নেই তার কবিতার বিশ্লেষণ করব। আর আমার ভালো লাগে, আর আমি গ্রাম বাংলার মেয়ে, একটুখানি প্রকৃতি দেখতে আষাঢ় শ্রাবণ বৈশাখে আমার তখন কিন্তু প্রেমের লেখার থেকে আমার মনে হয় একটু প্রকৃতি লেখার সাথে আমি একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ি। যদি কেউ পড়ে থাকে তারা বুঝবে। আমার তো জীবনানন্দ দাশকে ভীষণ ভালো লাগে, তার কবিতার, যেটা আমি আবার আসিব ফিরে, আমাকে কি জানি মনের মধ্যে ভীষণ নাড়া দেয়। তার জন্য সেই কবিতাটা আমি অনেক বার পড়ি। সেইখানে হিজলের গাছ, ডাহুক নেই, ঘুঘু আছে, এই সমস্ত গুলো পড়তে পড়তেই আমার কিছুটা, বলতে গেলে আমি কবিতা পড়ে কিছুটা উদ্বুদ্ধ হয়েই আমি দেখি, নইলে আমার সেইরকম অতটা জ্ঞান নেই। না, আপনার কবিতা যে আপনাকে অনুপ্রাণিত করে সেটা বোঝা যায়, আমরা বুঝতেই পারি যে, দেখুন, খালি অজয় চক্রবর্তী বলে না, বড় বড় কবি যারা আছেন তারাই বারবারই বলেন যে লিখতে গেলে পড়তে হবে, লিখতে গেলে পড়তে হবে। অবশ্যই, একদম। কারণ হচ্ছে একটা সময় আসে আমাদের লেখার ভান্ডার কিন্তু শেষ হয়ে যায়, এবং তখন মনে হয় কি লিখবো, কিন্তু যদি একটা বিষয় খুঁজি। আপনার সাথে আমি একমত। এবং যত পড়া যায়, বিভিন্ন কবির কবিতা পড়া যায়, সেখান থেকে কিন্তু আমরা কবিতা লেখার কন্টেন্টটা খুঁজে পাই, অর্থাৎ একটা সূত্র খুঁজে পাই, না এই সূত্রটা পাওয়া গেলে এইটাকে ধরে এবার কবিতা লেখা যেতে পারে। ঠিক এই যদি পড়ে, এবং পড়লে আমারও মনে হয় যে শব্দের অনেক চয়ন হয় এবং আমাদের স্টক অফ ওয়ার্ডস বেড়ে যায়, অর্থাৎ শব্দ ভান্ডার আমাদের সৃষ্টি হয়। তো এই রকমই শব্দ ভান্ডার সৃষ্টির এরকমই একটি কবিতা আমার মনে হয় আপনার 113তম পর্বের অন্যতম কবিতা মনের হাহাকার। এই মনের হাহাকার কবিতাটি আপনার কাছ থেকে আমরা শুনবো, এবং আমাদের দর্শকরা কিন্তু অপেক্ষা করে আছে আপনার কবিতা শোনার জন্য, আপনার কণ্ঠে। ঠিক আছে, সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই। আমার লেখা মনের হাহাকার। বড় অবহেলায় পড়ে আছে আমার জীবন স্মৃতি,
প্রতি পাতায় আছে, প্রতি পাতায় তবু আছে অবশিষ্ট কিছু মধুর বীজ। থাকতে থাকতে হয়েছে স্মৃতির পাতা বড় জীর্ণ। প্রশ্ন আমায় করো না কো, কেন তারা শীর্ণ? বড্ড অবহেলায় ছিল তারা দিনের পর দিন অযত্নে। বেলা শেষে স্মৃতির পাতায় হাত বোলাই সযত্নে। হায়রে ভাগ্য, হায়রে আমার স্মৃতি, অবহেলায় হয়েছে গাথা। কেউ কেন সেটা বুঝলো না রে, হৃদয় কিসের ব্যথা। দুর্মূল্য ভালোবাসা খুঁজতে গিয়ে খেয়েছি হোঁচট অবিরত। ছিল শুধু হতাশা আর দীর্ঘশ্বাস, শত অভিযোগ যত। বন্দি থাকুক মনে জীবিত জীবন স্মৃতি, খুলতে গেলেই হাহাকার। ভগ্ন হৃদয় উচ্চাস, তবু প্রতিনিয়ত শুনি বিদ্রোহেরই ঝঙ্কার। নমস্কার। অসাধারণ ভাবে ব্যাখ্যা। আজকে একটু পাঠটা একটুখানি আটকে গেছে, আমার ফোনটা কিরম ফট করে আউট হয়ে গেছিল। না, সেটা এমন কিছু না, যন্ত্র তো আমরা মানুষরা যদি কখনো কখনো বিকল হয়ে যেতে পারি, যন্ত্র তো বিকল হবেই। এটাকে বাস্তব মেনে নিতে হবে, পরিস্থিতি মেনে নিতে হবে। কিন্তু আপনার যে উপস্থাপনা ছিল, যে উপস্থাপনা আপনার আজকে আপনি রেখেছেন, সেই উপস্থাপনা কিন্তু আমাদের কাছে অত্যন্ত ভাবে সমৃদ্ধ করেছে। তার কারণ আপনি আজকে জীবনানন্দ এবং আপনার যে স্মৃতি কথা আপনি তুলে ধরলেন, আপনি কোথা থেকে অনুপ্রাণিত হন, আপনার জীবনে জীবনানন্দের প্রভাব সেটা বললেন। বিস্তারিত সময় হয়তো নেই, কোনোদিন আমরা যদি বিস্তারিত কখনো সাক্ষাৎকার আপনার সঙ্গে করতে পারি, নিতে পারি, সাক্ষাৎকার নিতে পারি, নিশ্চয়ই আপনার শুনবো। নিশ্চয়ই, আমি আমারও ইচ্ছা আছে আপনাদের সাথে একটু লাইভে থাকার। একদম, দেখি সেপ্টেম্বর মাসে গেলে আমি একদম আমরা এইভাবে আপনার কাছ থেকে শুনবো, আপনার কাছ থেকে এইভাবে আমরা পাবো আপনাকে, এই প্রত্যাশা আমরা রাখি। আমরা এই যে কবিতা আপনি যেটা বলছেন, আমার যন্ত্র হয়তো বিকল হয়েছে, কিন্তু আপনার যে সূচনা, আপনার যে গভীরতা, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে আপনার কথায় এবং আপনার লেখায়, আপনার উপস্থাপনায়। আমরা চলে যাব, এরপরে আমরা আরেকজন কবির কাছে যাব। তার আমরা আগেই আমরা করব না, আমরা আগে কবিতা শুনবো, তারপরে আমরা যাব আমাদের মানে দর্শকদের মন্তব্যে। আমরা এখন আপাতত জয়া গোস্বামীর কাছ থেকে বিদায় নিই, পরবর্তীকালে আমরা দর্শকদের আলোচনার সময়। একদম শুভরাত্রি দিদিভাই। আমরা দর্শকদের কাছ থেকে আমরা পরে শুনবো। আমরা এরপরে যাব মনীষা বাগচির কাছে। মনীষা ব্যানার্জির কাছে আমরা যাব। আমরা মনীষা ব্যানার্জি, আমি বাগচি বলে ভুলে করেছিলাম, মনীষা ব্যানার্জির কাছে যাব। আমরা মনীষা ব্যানার্জির কাছ থেকে শুনে নেব তার কণ্ঠে তার কবিতা স্মৃতি। দেখি তিনি কি বলেন, কারণ আমার যতদূর মনে বলছে, মনীষা ব্যানার্জি আজকে প্রথম আমাদের লাইভে আসছেন। আমাদের যেমন প্রবীণরা আছেন, যারা অনেক দিন ধরে আছেন, তারা যেমন আছেন, আমাদের কিন্তু নবীনরাও আমাদের এখানে আসেন এবং থাকেন। শুভ সন্ধ্যা। আমি কি মনীষা ব্যানার্জির সঙ্গে কথা বলছি? আমি সংহতি সাহিত্য পরিবারের লাইভ ইন টেবিল থেকে বিন্দাস ভার্গব বলছি। হ্যাঁ, সেটা হচ্ছে দিদি ভাই, আজকে আপনাকে সংহতি সাহিত্য পরিবারের তরফ থেকে প্রথমবার সংহতি সাহিত্য পরিবারের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মানে আপনি যুক্ত আগের দিনও হয়েছেন, আমি দেখেছি, কিন্তু আজকে প্রথম আপনার সঙ্গে আমার কথা হচ্ছে। এরপরে আপনার সঙ্গে একটা বিষয়, যে আপনি এই প্রথম বোধহয় আপনার 113তম পর্বে আপনার লেখায় আপনি সনদ প্রাপ্তি আপনার ঘটেছে। সেই জন্য সংহতি সাহিত্য পরিবার আপনাকে অভিনন্দিত করে এবং আপনাকে আপনার আগামী দিনের হ্যালো ওনার লাইনে কিছু একটা হয়েছে, আমার মনে হচ্ছে লাইন কেটে গেল। আমি কেন কেটে গেল আমি বুঝতে পারলাম না। আমি এন্টার টিমকে বলবো
হ্যালো, হ্যাঁ আপনার লাইনটা কেটে গেছিল। হ্যাঁ হ্যাঁ যাই হোক, একটু খেয়াল রাখবেন, কারণ এইবারে কিন্তু কবিতা পাঠে আসবো আমরা। হ্যাঁ আমি তৈরি আছি। হ্যাঁ, বিষয় হচ্ছে আপনার কবিতা স্মৃতি। হ্যাঁ এই কবিতাটি সনদপ্রাপ্তি হয়েছে আপনার কাছ থেকে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি প্রথম, আমাকে একটু প্রশ্ন, যে আপনি এই লেখার অনুপ্রেরণা পেলেন কার কাছ থেকে? আমি অনুপ্রেরণা পেয়েছি আপনার, আমার স্বামী যখন গত হন। আচ্ছা, হ্যালো হ্যালো, আমার যখন হাজবেন্ড মারা যান, হ্যাঁ, আর আমার হাজবেন্ড যখন মারা যান, আমি তখন বাড়িতে একা হয়েছে। আচ্ছা, তখন আমার বড় মেয়ে একটা ডায়েরি আর পেন নিয়ে এসে আমাকে দেয়, দিয়ে বলে, মা তুমি একা থাকবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তখন আমাকে একটা ডায়েরি আর পেন নিয়ে এসে দেয় এবং বলি, হ্যাঁ, বলুন বলুন। হ্যালো, ওনার বোধহয় কিছু একটা অসুবিধা হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, তখন সেই থেকে আমি লেখা আরম্ভ করেছি। আচ্ছা, আর তার আগে স্কুল জীবনে, কলেজ জীবনে লিখতাম, আচ্ছা, কিন্তু তারপরে সংসারের চাপে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলেই যান, আমি, আমার দর্শকরা সবাই শুনছে আপনার কথা। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, বলছি তারপর সংসারে, মানে সংসারের চাপে আর লিখতে উঠতে পারেননি, তারপরে আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরেই আপনার মেয়ের অনুপ্রেরণায় আপনি লেখালেখি শুরু করলেন। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ এবারে আমার আপনার কাছে আমাদের অনুরোধ, যে আপনার এই মানে যে সংহতিতে যে লেখাতে সনদ প্রাপ্তি হয়েছে, সেই লেখাটি আপনি একটু পাঠ করুন, তাতে আমরা হ্যাঁ, সমৃদ্ধ হব। হ্যাঁ আমি চেষ্টা করছি, হ্যাঁ একটুখানি ধরুন। হ্যাঁ, আমি আছি, অপেক্ষায় আছি। হ্যাঁ, বুঝতেই পাচ্ছেন, হয়তো নতুন এসছেন দিদিভাই, হয়তো একটু ঘাবড়ে যাচ্ছেন। না, আমার এই ফোনটাতেই আসলে গন্ডগোল হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, আমি বললাম না সেদিন আপনাকে যে আমার টাওয়ারের ভীষণ গন্ডগোল হয়। একদম একদম। আমি, হ্যাঁ, আর একটা ফোন থেকে করার লেখাটা বের করছি একটুখানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, করুন। এই যে আমরা এই নবীনদের নিয়ে আসি, নবীনদেরও আমাদের সুযোগ আসে, কারণ একটাই, আমরা প্রত্যেকে পায়ে পা মিলিয়ে আমরা চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলবো। আমাদের উদ্দেশ্য সাহিত্যকে বিস্তারিত করা। আমরা এই কথা বলা কারণ হচ্ছেন আমাদের মনীষা দিদি ভাই তার কবিতাটি খুঁজে বার করছেন। ততক্ষণে আমরা, দিদি ভাই আপনি পেয়েছেন? না, একটুখানি ধরুন, আমি রেখেছিলাম ঠিক করে, কিন্তু কোথায় পেয়েছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, কবিতাটা হচ্ছে জীবন স্মৃতি। হ্যাঁ, একদিন যে পথ জুড়ে অনাবিল হাসি ছোট্ট রাধা চূড়ার, যে পথে ঢেউ তুলতো চৈত্র দুপুরের দক্ষিণা বাতাস, সে পথ আজ নিস্তব্ধ, তোমার বিরহে বড় ফাঁকা। সেই বসন্ত ফিরে এলো, কিন্তু তার রূপ রাঙালো না কৃষ্ণচূড়া। তুমি চলে গেলে মিথ্যে কায়া আর এই শূন্য হৃদয় ছেড়ে, মিশে গেছো অনন্ত অসীমে তারাদের মাঝে। তুমি আজ গগন আধারে চির তরে গেছো হারায়ে, ব্যথা হত মন তোমাকেই খোঁজে স্মৃতির দুয়ারে দাঁড়ায়। চোখের জলে ভিজে ওঠে অতীত স্মৃতি যত, মনে পড়ে এই শেষ লগ্নে জীবনের সুখ দুঃখ কত। তোমার জন্য বিলিয়েছিলাম নিজের ছিল যাহা, বিনিময়ে কি দিয়েছিলে নাই বা লিখি তাহা। শুধু শেষ মিনতি তোমার তরে, যেদিন আমিও যাব চলে, শুধুই দুঃখ নিয়ে। সুন্দর তুমি সাজিয়ে দিও মোর সমাধি অশ্রু প্রদীপ দিয়ে। নমস্কার। অসাধারণভাবে পাঠ করলেন দিদি ভাই। আজকে আপনার এই কণ্ঠে কবিতা ছড়িয়ে গেল সংহতি সাহিত্য পরিবারের, তার পরিবারের সকলের কাছে।
খালি আজ নয়, দিনে দিনে আপনার এই কণ্ঠ ছড়িয়ে যাবে সাহিত্যের অঙ্গনে বহু মানুষের কাছে। আশা করি আগামী দিনে আপনার এই প্রচেষ্টা জারি থাকবে এবং আপনি সর্বদা আপনার কলমকে আরো শানিত করবেন, আপনি লক্ষ্যে পৌঁছাবেন, এই শুভকামনা রাখি। শুভরাত্রি বলে এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিলেও আমরা চলে যাব দর্শকদের কাছে। দর্শকরা কি বলছেন আপনাদের কবিতা শুনে, সেটা আমি একটুখানি লাইভেই আমিও সবাই সংহতি পরিবারের সমৃদ্ধি কামনা করি, সবার শুভ কামনা করি। আপনাদের আশীর্বাদ থাকলে, আপনাদের সহযোগিতা আজকে আমার পাশেও। হ্যাঁ, আপনারা এই যে সুযোগ দিচ্ছেন আমাদের মতন ছোট ছোট লেখক লেখিকাদের, এর জন্য আমরা অনেক বেশি উৎসাহিত হচ্ছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কবিদের সামনে নিয়ে আসাই তো কাজ। ঠিক আছে, আমরা চলে যাই একটুখানি দর্শকদের কাছে। দর্শকরা কি বলছেন আমি সেটা একটু দেখি, আমরা দেখব দর্শকরা আমাদের কি বলেন। আমরা একটা জিনিস খুব উপলব্ধি করতে পারছি যে আমরা এগিয়ে চলেছি এক নতুন দিগন্তের পথে। কারণ যে দিগন্ত এতদিন ছিল না, এতদিন কবির কবিতা বাচিক শিল্পীরা পাঠ করতেন বা স্টিম ইয়ার্ডে একটি অবস্থায় আমরা তাদের কণ্ঠে শুনতাম, কিন্তু আমাদের সেই পুরনো জায়গা বেতার তরঙ্গে, আমরা যে বেতার তরঙ্গ আগে যে ছিল, সেই বেতার তরঙ্গে আমরা কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু প্রবেশ করে পড়েছি সেই পুরনো জায়গাতে। আমরা কিন্তু কবির কণ্ঠে শুনতে পাই তাদের কবিতা, সেটাও কিন্তু সংহতি পরিবারের এক অদম্য প্রয়াসে। আমাদের মধ্যে সবচেয়ে আমার যেটা সবচেয়ে প্রিয় জিনিস, আমি যেটা যেখানে মানে উৎসাহিত হই, সেই মানুষটিকে আমি দেখতে পেয়েছি এই মুহূর্তে। আমরা ব্যস্ততার জন্য আমি এতক্ষণ দেখতে পাইনি, কবিদের সঙ্গে কথা বলছিলাম। এসে উপস্থিত হয়েছেন আমাদের সংহতি সাহিত্য পরিবারের সভাপতি অজয় চক্রবর্তী। আমি তার আগে কিছু কমেন্ট পড়ে নি। উনি লিখেছেন, ভাই অনেক দেরি হয়ে গেল, দাদা আপনি আছেন এটাই আমার কাছে অনেক শক্তি। দুলাল চন্দ্র দাস আছেন কৃষ্ণনগর থেকে। তোতা মন্ডল তো আগেই বলেছি। অজিতা মুখার্জি, সোনালী মুখার্জি আছেন, উনি লিখেছেন, সোনালী মুখার্জি শুভ সন্ধ্যা, অনেক অজানা জিনিস জানতে পারছি। একদম দিদিভাই, আমিও তাই। অজিতা মুখার্জি লিখেছেন, সকল কবি বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভরত কুমার লিখেছেন, দেরিতে এলাম, খুব ভালো লাগছে, ধন্যবাদ দাদা। ভরত কুমার লিখেছেন, এইমাত্র লিখলাম দাদা, কবিতাটা দিলাম। ঠিক আছে, ধন্যবাদ। আপনার কবিতাটা কোনো একদিন সময় করে পড়বো, কারণ এটা হচ্ছে সনদপ্রাপ্তি কবিতার সময়। তোতা মন্ডল দাস লিখেছেন, কবি জয়া গোস্বামী দিদিভাইয়ের কণ্ঠে শুনেছি, ভীষণ ভালো লাগছে আমার। একদমই তাই, আমি সহমত। অজিতা মুখার্জি লিখেছেন, খুব সুন্দর কবিতা ও পাঠ, শুনে খুব ভালো লাগলো। তোতা লিখেছে, জয়া গোস্বামী দিদিভাইয়ের লেখা আর পাঠ দুই ভীষণ সুন্দর, মুগ্ধ হলাম দিদিভাইয়ের, অনেক ভালোবাসা দিদিভাই। গায়ত্রী বিশ্বাস লিখেছেন, খুব ভালো লাগলো জয়া দিদিভাইয়ের কবিতা। একদমই তাই। কৃষ্ণনগর থেকে দুলাল দাস, উনি লিখেছেন, বৃষ্টি বেচা শুভ সন্ধ্যায় উপস্থিত সকল কবিতা দাদা ভাইদের জানায় অগ্রিম রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ, মনে করিয়ে দিয়েছেন দাদা, রথযাত্রা আগামীকাল আমাদের রথযাত্রা। রথযাত্রা মানে আমরা মনে করি যে দেবতার একটা পুজো। রথযাত্রা মানে হিন্দুদের একটি অনুষ্ঠান। কিন্তু আমাদের কাছে যারা আমরা সাহিত্য করি, আমরা সাহিত্য পিপাসু মন, আমরা মনে করি এই রথে চড়েই সংহতি এগিয়ে যাবে তার গন্তব্যের দিকে। রথ আমাদের কাছে অগ্রগতি। মনীষা ব্যানার্জি লিখেছেন, খুব ভালো লিখেছেন জয়া দিদিভাই, সুন্দর পাঠও করেছেন। একদমই তাই। তোতা মন্ডল লিখেছে, ভালো থেকো দিদিভাই। আমরা সকলেই চাই জয়া দিদিভাই ভালো থাকুন এবং আগামী দিনে আরো ভালো ভালো লেখা দিক আমরা পাই তার কাছ থেকে। ভরত কুমার লিখেছেন, খুব ভালো লাগলো দিদিভাই কবিতাটি। সারদা হালদার লিখেছেন, খুব দারুণ উপস্থাপনা জয়া দিদিভাই। সত্যি তাই। সিদ্ধার্থ শঙ্কর দত্ত লিখেছেন, জয়াদির কবিতা ও কবিতা পাঠ খুব সুন্দর হয়েছে। তোতা লিখেছে, হাইলাইটেড করেছে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠান যাতে সবার কাছে ছড়িয়ে যায় এবং সেটা হাইলাইটেড হয়,
তার একটা অদম্য প্রচেষ্টা কিন্তু তোতা করে চলেছে। নিশিকান্ত মেটে লিখেছেন, জয়া দিদি ভাইয়ের কবিতা শুনে আমার হৃদয়কে যেমন নাড়া দিয়ে গেল, তেমনি নানান স্মৃতি জাগানিয়া দিয়ে গেল। আচ্ছা, একদম মানে স্মৃতিকে জাগিয়ে দিয়ে গেল। তোতা লিখেছে, খুব সুন্দর লাইভ অনুষ্ঠান উপভোগ করছি, একদম সঙ্গে থেকো তোতা। জয়া গোস্বামী লিখেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই সকল কবি বন্ধুদের এবং আমার সংহতির সকল সদস্যদের, আন্তরিক ভালোবাসা জানাই। আমি আপ্লুত, আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য কৃতজ্ঞ থাকলাম। আপনার গুণেই আপনি গুণান্বিত। মৈত্রেয়ী দত্ত লিখেছেন, জয়া দিদি ভাই পাঠ অনবদ্য, সুন্দর লেখনী। দুলাল চন্দ্র দাস লিখেছেন, সুন্দর লেখনী জয়া দিদি ভাইয়ের। অজয় দাদা ভাই, যার মন্তব্যের জন্য আমি সর্বক্ষণ বসে থাকি প্রায়, তিনি লিখেছেন, ভাই অনেক দেরি হয়ে গেল। না দাদা ভাই, আপনার উপস্থিতি আমাদের কাছে সংহতিকে সমৃদ্ধ করে, আর আপনি আছেন এটা যেন আমাদের কাছে ওই স্টিমুল্যান্টের মতো কাজ করে। অজিতা মুখার্জি লিখেছেন, আপনি কিন্তু দাদা ভাই আপনি সঙ্গে থাকুন, লাইভ দেখুন, কবিতা শুনুন, এবং আপনার মন্তব্য এখানে না হলেও আমি প্রত্যেকেই জানে আমি লাইভের পরে আপনার সঙ্গে আলোচনা করি এই লাইভ সংক্রান্ত বিষয়ে। আপনার মন্তব্য পাবো এবং আমি আরো অগ্রগতির পথে এগোবো আপনার পরামর্শে, এটা সেই প্রত্যাশা করি। অজিতা মুখার্জি লিখেছেন, খুব সুন্দর কবিতা শুনলাম, খুব ভালো লাগলো। অনামিকা ঘটক বর্ধমান থেকে লিখেছেন, জয়া দিদিভাই কবিতা এবং কবিতা পাঠ অসাধারণ। একদম আপনাদের সঙ্গে সবার সঙ্গে আমি সহমত। জয়া গোস্বামী লিখেছেন, অপূর্ব সুন্দর লেখা, তেমন সুন্দর পাঠ। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের মনীষা দিদি ভাইয়ের জন্য। বিজয়া মোদক লিখেছেন, জয়া গোস্বামী বোনের লেখার আবেগ থাকে, সেই জন্যই লেখা এক অন্য মাত্রা বয়ে আনে, ভীষণ সুন্দর পাঠ করেছেন। একদমই তাই। দুলালদা লিখেছেন, সুন্দর লেখা, সুন্দর পাঠ, এটা আমাদের মনীষা দিদি ভাইয়ের জন্য। পাপিয়া রায় দিদিভাই এসছেন অনেকদিন পরে, উনি চোখের একটি সমস্যায় ভুগছিলেন, চোখের সমস্যা মিটিয়ে উনি আবার এসছেন, কারণ চোখের সমস্যার জন্য উনি মোবাইলের সামনে আসতে পারছিলেন না ধারাবাহিকভাবে। যাই হোক, আজকে এসছেন, আমরা খুব আনন্দিত। পাপিয়া দিদিভাইকে জানাই সাঁঝবেলার শুভেচ্ছা সংহতি সাহিত্য পরিবারের তরফ থেকে। পাপিয়া দিদিভাই লিখেছেন, যেমন সুন্দর লেখা তেমন সুন্দর পাঠ। একদমই তাই দিদিভাই, আপনার সঙ্গে আমি সহমত। সিদ্ধার্থ শঙ্কর দত্ত লিখেছেন, মনীষা ব্যানার্জি কবিতা ও কবিতা পাঠ খুবই সুন্দর হয়েছে। একদমই তাই। ভরত কুমার লিখেছেন, অপূর্ব সৃজন ও কবিতা পাঠ। ভরত কুমার আরো লিখেছে, হ্যাঁ একই মন্তব্য আর দুবার করেছেন। নিশিকান্ত বাবু লিখেছেন, বিরহ বেদনা স্মৃতি বিজড়িত কবিতা পাঠ শুনে আমি মুগ্ধ হলাম। কবি দিদি ভাই খুব খুব ভালো থাকবেন। একদম, আমরা সংহতি সাহিত্য পরিবারও বলি উনি যাতে খুব ভালো থাকেন। মৃদুলা দাস ইছাপুর উত্তর 24 পরগনা থেকে, উনি লিখেছেন, খুব সুন্দর লিখেছেন দিদি, খুব সুন্দর পাঠ। একদমই তাই। সারদা হালদার লিখেছেন, খুব দুর্দান্ত মনোগ্রাহী উপস্থাপনা ছিল মনীষা দিদি ভাইয়ের। একদম, আমাদের এখানে সবাই প্রত্যেকে বিভিন্ন গুণে গুণী। গায়ত্রী বিশ্বাস দিদিভাই লিখেছেন, অপূর্ব লাগলো মনীষা দিদি ভাইয়ের কবিতা। সত্যি তাই, একটু সময় আমাদের অপেক্ষা করালেন বটে, কিন্তু এত সুন্দর উপস্থাপনা করলেন যা কিন্তু আমাদেরকে মনকে মুগ্ধ করে দিয়ে গেল। মৈত্রী দিদিভাই লিখেছেন, ভালো লাগলো। গায়ত্রী বিশ্বাস দিদিভাই লিখেছেন, অজয় দাদা ভাইকে আন্তরিক অভিনন্দন জানাই। একদম, আমরাও সঙ্গে দাদা ভাইয়ের আগামী দিনের সুস্থতা কামনা করি এবং দাদা ভাইয়ের কলম থেকে আরো ভালো ভালো কবিতা আসুক এবং আমরা যাতে পড়ার সৌভাগ্য আমাদের হয় তার আমরা প্রত্যাশা করি। বিনয় মোদক চৌধুরী লিখেছেন, জীবন রথে চড়ে আসে আর চক্রাকারে ঘোরে, শেষে রথ চড়ে ফিরে যেতে হয় সবকিছু ফেলে। একদমই তাই, এই জীবন রথে আমাদের সাফল্য আসুক এটাই আমরা চাই এবং সংহতির যে সব সদস্য আছে তাদের প্রত্যেকের সাফল্যের জন্য, সফলতার জন্য যে পথ আমরা খুঁজে বেড়াচ্ছি, হাতড়ে বেড়াচ্ছি, তার যে একটা রাস্তা আমরা খুঁজে পাবো, নিশ্চয়ই আমরা তার সচেষ্ট হব। সত্যরঞ্জন বিশ্বাস লিখেছেন, খুব সুন্দর অনুষ্ঠান, আন্তরিক ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দাদা আপনাকেও। বিনা মোদক চৌধুরী লিখেছেন, আপনি বিনা মোদক চৌধুরীকে বিজয় মোদক বলেছেন। আচ্ছা, ভুল হয়েছে দিদিভাই, ক্ষমা চেয়ে নিলাম। আসলে বিষয় হচ্ছে আমাদের সবাই প্রায় এক, সবাইকে দিদি বলেই আমি অভ্যস্ত, নাম ধরতে আমি খুব একটা কখনো পারিনি। করতে গিয়ে বিনাকে বিজয়া করেছি। বিনা, এই ক্ষেত্রে বলি, বিনা সবসময় বেজে চলে আর বিনাই নিয়ে চলে বিজয়ের পথে। নাম দিয়ে কাম কি, কর্ম আমার ধর্ম। আমরা কাজের মধ্যে দিয়ে ছিঁড়ে নেব আপনাকে,
বিনা হোক বা বিজয়া হোক। যাই হোক, আমরা এরপরে আবারও চলে যাব আমরা আর এক নতুন কবির কাছে, যার কাছ থেকে আমরা শুনবো কবি অনন্ত কুমার করণ। আমরা তার কাছ থেকে তার কবিতা শুনবো। তারপরে যাব শিবু সোরেন দাদা ভাইয়ের কাছে। আমরা অনন্ত কুমার করণের কাছে যাওয়ার আগে আমরা সংহতি বিষয়ক কিছু কথা বলি। সংহতি আমাদের এমন একটা জায়গা ফর্ম যেখানে আমরা সাহিত্য চর্চা করি। আমরা সাহিত্যের আমরা রূপরেখা তৈরি করি না, আমরা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা অনন্ত কুমার করণের সঙ্গে আমরা কথা বলার জন্য আমরা অপেক্ষা করছি। দাদা ভাই, নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে অনন্ত বাবুর ফোনটি ব্যস্ততা দেখালো। আমরা অনন্ত বাবুকে আমরা আবারও একবার চেষ্টা করি তার সঙ্গে যোগাযোগ করার, দেখি। হ্যাঁ, উনার হ্যালো হ্যালো, আমি সংহতি সাহিত্য পরিবারের লাইভ ইন টেবিল থেকে বিন্দাস ভার্গব বলছি দাদা ভাই। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমি শুনছি তো অনুষ্ঠান। যাই হোক, আপনি শুনছেন, আগে বলুন, আপনি যখন বললেন শুনছেন বা দেখছেন, আজকের অনুষ্ঠান আপনার কাছে কিরকম মনে ভালো লেগেছে? আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছি। সাফল্য নিয়ে যে ডিসকাশন হলো সেটা খুব ভালো লাগলো, খুবই প্রেরণাদায়ক। হ্যাঁ, সবার পক্ষে মঙ্গলজনক। আর তাছাড়া যারা যারা কবিতা পড়েছেন তারা সবাই সুন্দর করে লিখেছেন, সুন্দর পড়েছেন। খুবই ভালো লেগেছে আজকে অনুষ্ঠানটা। আর বেশি কিছু বলার নেই, তবে সত্যি ভালো অনুষ্ঠান। হ্যাঁ, আমরা যারা শুনছি সবাই, এবং আমি নিজেও শুনলাম প্রথম থেকে, খুব ভালো মনোমুগ্ধকর অনুষ্ঠান। আর আপনার কাছ থেকে আমরা কিন্তু অপেক্ষা করে আছি আপনার কাছ থেকে আপনার কবিতা, মানে সনদপ্রাপ্তি কবিতা স্মৃতির বিহবলতা। হ্যাঁ, স্মৃতির বিহবলতা, এই কবিতাটি আপনার কণ্ঠে শুনবো। শুনুন। তবে আমার ওই কবিতাটা খুব একটা বিশেষ কিছু না, খুবই সাধারণ কথাগুলো সাধারণ ভাবে বলা, বুঝেছেন তো? আচ্ছা শুভ, আমি আপনাদের যারা শুনছেন অনুষ্ঠান, যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের সবাইকে, এবং বিশেষ করে আপনাকে এবং আপনাদের সভাপতি অজয় বাবুকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই কবিতাটা নিজের কণ্ঠে মানে শোনাবার সুযোগ করে দেওয়ার জন্য, বুঝেছেন তো? ঠিকই আছে, আমি তাহলে কবিতাটা বলছি, শুনুন আপনারা। একদম একদম। আচ্ছা, কবিতাটা একটা বিষয়বস্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, বুঝেছেন তো? আচ্ছা, জীবন স্মৃতি। একদম। সেই কারণেই সেইটার উপর ভিত্তি করে বিষয়বস্তুর কাছে সঙ্গে থেকে আর কি স্মৃতির বিহবলতা নাম দিয়ে লিখেছিলাম। একদম। আমি পড়ছি যে পূর্ব জন্মের স্মৃতি বিধাতাই মুছে দেন, জন্ম স্মৃতি পড়ে রাখো মনে, কৈশোরের সব স্মৃতি সতত সুখের হয়, অস্থিরতার ছায়া নেই তাই ছন্দ আনে, কৈশোরের সন্ধিক্ষণে এসে যায় প্রলোভন, স্মৃতিতে জমা হয় অনেক বেদনা, আনন্দ ঘন মুহূর্ত বেশি থাকে না কো মনে, বেশি করে দাগ কাটে নৈকট্য ছলনা, স্মৃতির প্রেরণা দেয় গড়ে দেয় জীবনের, স্মৃতিতে প্রেরণা দেয়, স্মৃতি প্রেরণা দেয় গড়ে দেয় জীবনের ভিত, স্মৃতি চিনতে শেখায় হিতকারীদের, আজ যা ঘটেছে এখন কাল হয়ে যাবে স্মৃতি, মনের অবচেতনে জমবে থরে থরে, যৌবনের মধুর স্মৃতি বা ছলনার ঘন ঘটা সর্বদা উজ্জ্বল, মনে পড়ে প্রেম কিংবা সলজ্জ প্রত্যাখ্যান, প্রথম প্রেমের স্মৃতি অক্ষয় হয়ে থাকে মনে, মধুর বেদনা দেয় মান অভিমান, ছলনা ও কপটতা ব্যথা দেয় মনের কোমলে, স্মৃতিতে অক্ষয় হয় চেনাই সঠতার বিভৎস রূপ, প্রৌঢ়ত্বে লজ্জা দেয় কত রজনীর প্রণয়ের স্মৃতি, জেগে উঠে অন্তরালে শত দুঃখ শোক। নমস্কার, এই হচ্ছে কবিতা। হ্যাঁ, শেষ করলাম। না, বিষয় আমি কবিতাটা যখন আমি পড়েছি, যখন আমরা সনদপ্রাপ্তি কবিতা হয়তো আমরা যখন শুনি অতটা মন দিয়ে শুনতে পারি না,
কিন্তু আপনার কণ্ঠে যখন শুনলাম তখন সত্যি মনে হলো এর গভীরতাটা অনেক। ধন্যবাদ। আমি গভীরতার দিকে বলছি না, এটা খুবই সাধারণ কথা। না, না। আমরা প্রাত্যহিক জীবনে সবাই জানি স্মৃতি কিভাবে কখনো স্মৃতি বেদনা দেয় আর কখনো স্মৃতি আনন্দ নিয়ে আসে, একদম। তাই না? এইটা দেখুন, সাধারণ কথাই আমি একটাই কথা বুঝি, আমি মানে ব্যক্তিগতভাবে বুঝি, সাধারণ কিন্তু কখনো কখনো অসাধারণ সৃষ্টি করে। না, সেটা সেটা সবাই শ্রোতারাই বলবেন, তারা একদম একদম। আমরা সেখানেই আপনার থেকে এই মুহূর্তে বিদায় নিয়ে আমরা সোজাসুজি চলে যাব শ্রোতাদের কাছে। শ্রোতারা কি বলবেন আমরা যাব, তার আগে আমরা একটুখানি শুনে নেব আরো একটি কবিতা শিবু সোরেনের কবিতা আমরা শুনবো। শিবু সোরেন দাদাভাই, উনি একদম বলা চলে যে উনি বাংলায় কবিতা লেখার থেকে, মানে প্রকৃত বাংলায় আমাদের যে শুদ্ধ বাংলা আমরা লিখি, সেই লেখার থেকে একটু অন্য ধরনের কবিতা বেশি লেখেন। কিন্তু উনি এখন বর্তমানে সংহতির পরিবারে এবং অন্যান্য পরিবারেও উনি কিন্তু বাংলায় কবিতা লিখছেন, গল্প লিখছেন। আমরা সেই শিবু সোরেন দাদা ভাইয়ের কাছে আমরা চলে যাব। আমাদের সময় অতীব অল্প, তবুও আমরা শিবু সোরেন দাদা ভাইয়ের কবিতা শুনবো তার কণ্ঠে। আমরা একটা জিনিস আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, কবিরা কতটা অপেক্ষা করে থাকে তার কণ্ঠে কবিতা পাঠের জন্য, তারা কতটা উৎসাহিত হয় যে তারা কবিতা পাঠ করবেন। আমি শিবু সোরেন দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের এন্টার টিম ব্যবস্থা করে দিয়েছে, আমরা শিবু সোরেন দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। দাদা ভাই, শুভ সন্ধ্যা। হ্যাঁ, নমস্কার। নমস্কার নমস্কার, শুভ সন্ধ্যা দাদা ভাই। প্রথমে বলুন আপনার শারীরিক যারা অনুষ্ঠানে যুক্ত আছেন, যারা দেখছেন, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, জোহার এবং অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ দাদা ভাই, আপনার কবিতা বদনাম, হ্যালো, আপনার কবিতা বদনাম এই সপ্তাহে 113তম পর্বে সনদপ্রাপ্তি হয়েছে। বিষয় হচ্ছে আপনার এই কবিতাটি আমাদের দর্শকরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আপনাকে অনুরোধ, আপনার এই কবিতাটি যদি আপনি আপনার নিজের কণ্ঠে শোনান তাহলে আমরা কিন্তু সমৃদ্ধ হই। শুরুতে আরেকবার আমি সংহতি পরিবারের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি যে আমার এই কবিতাটি সনদ প্রাপ্তি হয়েছে, এবং আমি আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এবার আমার যে রচিত কবিতা বদনাম, এটা আমি পাঠ করে শোনাচ্ছি। তোমার সাথে যেদিন প্রথম দেখা, তোমার আমার তখন কিশোর বেলা, সারি সারি দোকান পাট, কত রকমারি খেলনা, চুড়ি আর আর ছিল নাগরদোলা। কত মানুষের ভিড়ে সেদিন পরিচয়, লাজুক চোখে আমাকে দেখেছিলে, কথার ফাঁকে তুমি মুচকে হেসেছিলে, তোমার মিষ্টি হাসি আমায় টেনেছিল। ভালো লাগা থেকে গাঢ় ভালোবাসা, দুটি মনে জেগেছিল কত স্বপ্ন আশা, পতঙ্গ হয়ে ছুটে গেছি তারার পানে। রাখুনি তুমি শেষে আমাদের ভরসা, বিয়েতে পেয়েছি তোমার আমন্ত্রণ, কত বিক্ষত হয়েছে আমার দেহ মন। পুরাতন ভুলে তুমি পেলে নতুন জগৎ, দূর হলো তোমার সব সব আপনজন। মুমূর্ষু রোগী যখন তুমি শয্যাশায়ী, বারবার তোমার মুখে একটি সে নাম। তাই ছুটে গেছি তোমার মঙ্গল চেয়ে, পরোয়া করুনি সেদিন কোন বদনাম, পরোয়া করুনি কোন বদনাম। নমস্কার দাদা ভাই। অসম্ভব সুন্দর আপনার আপনাকে এত রাত্রে বিরক্ত করার জন্য কিন্তু আমি ক্ষমা প্রার্থী। না না না, ঠিক আছে। আমি তো এই যে এইভাবে একটা সুযোগ পাই, এটা তো আমাদের কাছে পরম সৌভাগ্যের ব্যাপার। আসল কথা, বিষয়টা হচ্ছে যে একটু সন্ধ্যের দিকে না হলে সবাইকে তো পাওয়া যায় না, সবাই কর্মব্যস্ত মানুষ, একটু রাতের দিকে সবাই বাড়ি ফেরেন, একটু ফাঁকা থাকেন, তখনই তারা মন খুলে কবিতা পাঠ করতে পারেন, এই আর কি।
তো আমরা এইভাবেই এগিয়ে যাব আশা করি, এবং আপনার অগ্রগতি মানে কামনা করি আরো তীক্ষ্ণতর হয়, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর। কারণ আমার সংহতি পরিবারই আমার অনুপ্রেরণা, বিশেষ করে বাংলা কবিতা লেখার পক্ষে বা ছোট অনুগল্প এগুলো লেখার ক্ষেত্রে সংহতি পরিবার অনেক মানে আমার কাছে বড় ব্যাপার, একটা অনুপ্রেরণা উৎসাহ যোগাচ্ছে আমাকে প্রতিনিয়ত। দেখুন, পরিবার মানেই হচ্ছে প্রত্যেকের পাশে থাকবে, এবং এই কাজটা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সংহতি পরিবারের এই মোটো অর্থাৎ এই আদর্শকে নিয়ে এগিয়ে যাচ্ছি, যাতে আমরা প্রত্যেকের পাশে থাকতে পারি। কবিতাগুলোকে অন্তত কবিকে মর্যাদা তখনই দেওয়া যায় যখন তার কবিতাকে মর্যাদা দেওয়া যায়। আমরা আপনার কাছ থেকে এই মুহূর্তে বিদায় নেব, আমরা চলে যাব আরো একজন কবির কাছে, তারপরেই আমরা দর্শকদের সঙ্গে কথা বলবো। আমরা আরো একজন কবির সঙ্গে আমরা কথা বলতে যাব, তার নাম হচ্ছে মৈত্রেয়ী দত্ত। আমরা মৈত্রেয়ী দত্তের সঙ্গে কবি মৈত্রেয়ী দত্তের সঙ্গে আমরা কথা বলবো, তার কবিতা শুনবো। আমরা তার কবিতা শোনার ঠিক পরেই আমরা যাব দর্শকদের মন্তব্যে। দর্শকরা আমাদের কি বলছেন, দর্শকদের আজকের অনুষ্ঠান কিরকম লাগছে। কবি অনন্ত কুমার করণ উনি বললেন যে উনি প্রথম থেকে আছেন, ওনার খুব ভালো লাগছে, এবং আমাদের এই যে আলোচনা ওনার কাছে খুব মনোগ্রাহী মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনাদের এই আলোচনা, আমাদের এই আলোচনা আপনাদের কতটা ফলদায়ী হয় বা আপনারা কতটা পান, সেটা আমরা দেখব। আমরা চেষ্টা করছি আমাদের অন্যতম লেখিকা। হ্যালো, নমস্কার। আমরা পেয়ে গেছি মৈত্রেয়ী দত্তকে। কলকাতার বিকে পালে থাকেন কবি মৈত্রেয়ী দত্ত, যার কবিতা 113তম পর্বে সনদপ্রাপ্তি ঘটেছিল। দিদি, সংহতি সাহিত্য পরিবারের থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনার সনদপ্রাপ্তির জন্য। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে প্রায় এটা নিয়ে বোধহয় দ্বিতীয় আপনার কাছ থেকে কবিতা আমরা শুনতে পাবো। বলেই ফেললাম কবিতা শুনতে পারবো, অর্থাৎ কারণ হচ্ছে আপনাদের প্রতি আমাদের একটা মানে দাবি কিন্তু থেকে যায়, সংহতি অন্তত দাবি করতে পারে। তো দিদি ভাই আগে বলুন, আপনার শরীর কেমন আছে? ভালো, আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন তো? হ্যাঁ, এখন মোটামুটি এখন অনেকটাই ভালো আছি, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। সেটা হচ্ছে দিদি, আমরা যে সনদপ্রাপ্তি আপনার যে কবিতাটি হয়েছিল স্মৃতিতে বেঁচে থাকা, কবিতাটি আপনার কণ্ঠে যদি আমরা শুনি, এবং আমি এবং আমার আজকের যারা দর্শক আছেন তারা কিন্তু প্রচন্ডভাবে সমৃদ্ধ হবেন আপনার কবিতায়। তো আপনার কাছ থেকে আপনার কণ্ঠে শুনে নেব আপনার কবিতা। আমার স্বরচিত কবিতা স্মৃতিতেই বেঁচে থাকা। স্মৃতির দরজা খুলে দেখি ধূসর স্মৃতি বেরঙিন, চোখের তীরে বেদনার জল, ঝাপসা চোখের দৃষ্টি মলিন, হারাই স্মৃতির গলিপথে এক বিন্দু চোখের জলে। বৃষ্টি রাতে ক্লান্ত ক্ষণে ঘূর্ণি আসা অন্ধকারে স্মৃতিরা এসে উঁকি মারে মন কেমনের বাতায়নে। নিদারুণ প্রেমহীন শূন্য হৃদয় তিলে তিলে হয় ক্ষয়, পরতে পরতে ধুলোর পরত ধুলি ধূসরিতময়। তবু জীবনের কিছু কিছু স্মৃতি ধূসর নাহি হয়। রিক্ততা, লাঞ্ছনা, গঞ্জনা, হার জিত গাথা রয়েছে অন্তরে। আনন্দের বিষাদের কত স্মৃতি রয়ে গেছে অগোচরে। সব স্মৃতি কি মলিন হয় ভালোবাসার এই শহরে? অস্তাচলের আধার পথে পাই না পথের দিশা, স্মৃতিতেই বেঁচে থাকে শত শত ভালোবাসা। তাই স্মৃতিকেই আঁকড়ে ধরে ভবিষ্যতের পথ চলা। নমস্কার।
অসম্ভব সুন্দর আপনার কবিতা সুন্দরভাবে উপস্থাপন করলেন। আপনার স্বরচিত কবিতা স্মৃতিতেই বেঁচে থাকা, এবং আপনার কণ্ঠে আজকে যেন এক নতুন ভাবে প্রাণ পেল আপনারই কবিতা, আমার মনে হলো, আমার মনে হলো। আমি দেখব এইবারে আমাদের দর্শকরা কি বলছেন আপনার কবিতা শুনে, এবং আগামী দিনে আমি প্রত্যাশা করব আপনি এইভাবেই আপনার ক্ষুরধার কলমকে ব্যবহার করবেন কবিতার জন্য, গল্পের জন্য, এবং বিভিন্ন, কারণ আজকাল আমি দেখতেই পাচ্ছি মৈত্রী দিদি ভাই খালি কিন্তু কবিতা নয়, গল্পও লিখছেন, ছড়াও লিখছেন। ঠিক বলছি তো দিদি ভাই? চেষ্টা করি যখন যেটা হাতের কাছে পাই, যে বিষয়টা পেলাম তার সেটা দিয়ে কিছু একটা লিখে দিলাম, এরকম ব্যাপার। আমি দেখেছি, আমি খেয়াল করি আপনাদের লেখা, পড়ি, খেয়াল করি, এবং যার জন্যই বলতে পারলাম আপনি আগে আমি দেখেছি আপনি আগে কবিতা লিখতেন, খালি কবিতাতেই ছাপতেন, এখন আপনি অনুকবিতা লিখছেন, আপনি গল্প লিখছেন, অনুগল্প, এবং সঙ্গে কিন্তু ছড়াও লিখছেন, ছবিতে ছড়া। এইভাবে এগিয়ে চলুক, একদম এইভাবে এগিয়ে চলুক আপনার কলম আরো শানিত হোক, এবং আপনার কলমের শানিত কলমে সংহতি সাহিত্য পরিবার সমৃদ্ধ হোক, এই প্রত্যাশা করি। এবং আজকে শুভরাত্রি জানাই আপনাকে এখনই। তবে আমরা রয়েছি লাইভে, থাকবো দর্শকদের মতামতের জন্য, আমরা দেখি দর্শকরা কি বলছে। একদম, আমরা দর্শকরা আমাদের কি বলছেন সেটা একটু আমাদের অবশ্যই আমাদের দেখতে হবে, কারণ আমি অনেকক্ষণ দর্শকদের কিন্তু আমি রেখে দিয়েছি, মানে অপেক্ষায় রেখে দিয়েছি, তাদের মন্তব্য কিন্তু আমি এখনো পর্যন্ত পড়িনি। তো আমি দেখছি দর্শকরা আমাদের কি বলছেন, আমাদের দর্শকদের জায়গায় যাব। দর্শকরা, আমি একটু দর্শকদের কাছে আসার চেষ্টা করছি, আমি এন্টার টিমকে বলবো দর্শকদের কাছে আমাকে একটু পৌঁছে দিতে। হ্যাঁ, দর্শকরা যেটা বলছেন আমি তাদের কাছে পৌঁছে গেছি। উনি আসল কথা কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো বুঝে পাচ্ছি না। আজকে এত মন্তব্য আমি পেয়েছি, যে এত উৎসাহ পাচ্ছি, যেটা আমি কোথা থেকে শেষ করেছি আর কোথা থেকে আবার শুরু করব আমি নিজেই খুঁজে পাচ্ছি না। মৃদুরা দাস লিখেছেন, অপূর্ব লাগলো, খুব সুন্দর লিখেছেন দিদি, খুব সুন্দর পাঠ। গায়ত্রী বিশ্বাস লিখেছেন, অপূর্ব লাগলো মনীষা দিদি ভাইয়ের কবিতা। মৈত্রী দত্ত লিখেছেন, খুব ভালো লাগলো। গায়ত্রী বিশ্বাস আবারও লিখেছেন, অজয় দাদাভাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাই। এগুলো বোধহয় আমি পড়েও এসেছিলাম। আচ্ছা, বিনা মদক চৌধুরী আবার লিখেছেন, বা খুব ভালো বলেছেন। মনীষা ব্যানার্জি বললেন যে সকলের মন্তব্য আমার লেখার জীবনে পাথেয় হয়ে থাকবে, সকলকে আমার ভালোবাসা। একদম তাই, সকলকে ভালোবাসা, সকলে প্রত্যেককে ভালোবাসুক, গড়ে উঠুক বন্ধন, একটা পরিবার গড়ে উঠুক, যেখানে একান্নবর্তী পরিবার হারিয়ে যাচ্ছে, অণু থেকে পরমাণু পরিবারের সৃষ্টি হচ্ছে, সেখানে আমরা আবার তৈরি করি একটি একান্নবর্তী পরিবার, যেখানে হয়তো রক্তের সম্পর্ক নেই কিন্তু হৃদয়ের বন্ধনের সম্পর্ক আছে। অজিতা মুখার্জি লিখেছেন, অনুষ্ঠান খুব সুন্দর চলছে, এইভাবেই সংহতি সাহিত্য পরিবার এগিয়ে চলুক এবং সকলে আনন্দে এবং সাহিত্যে থাকুক, এই কামনা করি। একদমই তাই দিদিভাই, তোমার ইচ্ছা পূর্ণ হোক। অজিতা দিদিভাই লিখেছেন, কবিতা এবং পাঠ দুটোই সুন্দর লাগলো, ধন্যবাদ দিদিভাই। মনীষা ব্যানার্জি লিখেছেন, সুন্দর লেখা, সুন্দর পাঠ ও খুব ভালো লাগলো। তোতা মণ্ডল লিখেছেন, কবিতাটি ভীষণ সুন্দর, তার চেয়েও সুন্দর কবির কণ্ঠ, উচ্চারণ ও মনোমুগ্ধকর। একদমই তাই। মৃদুলা দাস লিখেছেন, অসাধারণ লেখনী ও খুব সুন্দর করে পাঠ করলেন কবি, সত্যি তাই। গায়ত্রী বিশ্বাস লিখেছেন, অসাধারণ লাগলো দাদা ভাইয়ের কবিতা। দাদা ভাইয়ের কবিতা এমনি ভালো, তার কণ্ঠও ভীষণ ভালো। সারদা লিখেছে, কবির কলম কণ্ঠ দুই দুর্দান্ত। বিনা মদক চৌধুরী লিখেছেন, স্মৃতি সাহিত্যে, সত্যি স্মৃতিতে বেদনা আনন্দ দুই থাকে পাশাপাশি, ভীষণ ভালো লাগলো, লেখা ও পাঠ করেছেন দাদা ভাই। জয়া গোস্বামী লিখেছেন, ভীষণ সুন্দর লিখেছেন,
কবি তেমন সুন্দর পাঠ করলেন। নিশিকান্ত মেটে লিখলেন, পূর্বজন্ম থেকে ইহজগতের সমস্ত স্মৃতি কবিতা মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেলেন। খুব 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 ভালো লাগলো। একদমই তাই। সিদ্ধার্থ শঙ্কর দত্ত লিখেছেন, দাদার কবিতা কবিতা পাঠ খুব সুন্দর হয়েছে। একদম। মৈত্রী দত্ত লিখলেন, সুন্দর লেখনী সুন্দর পাঠ। পাপিয়া রায় লিখেছেন, অসাধারণ। মৃদুলা দাস আবারও লিখেছেন, দুঃখের স্মৃতি আমাদের কষ্ট দেয় আর সুখের স্মৃতি সর্বদাই আনন্দ দেয়, এই নিয়ে চলে আমাদের জীবনতরী। একদম। জীবন ভেলায় ভাসবো আমরা আগামীর পথে। অজিতা মুখার্জি লিখেছেন, শিবু দাদা ভাইয়ের কবিতা খুব সুন্দর লাগলো, কবিতা পাঠও খুব সুন্দর লাগলো। একদমই তাই। সিদ্ধার্থ শঙ্কর দত্ত লিখেছেন, শিবু দাদার কবিতা ও কবিতা পাঠ দারুণ সুন্দর হয়েছে। আমি আপনার সঙ্গে সহমত। গায়ত্রী বিশ্বাস লিখেছেন, শিবু সোরেন দাদা ভাইয়ের কবিতা খুব ভালো লাগলো। বুঝতেই পারছেন দাদা ভাই, আপনার কবিতায় পঞ্চমুখ সবাই। মৃদুলা দাস লিখেছেন, শিবু সোরেন দাদা অসাধারণ লিখেছেন, সাথে অপূর্ব পাঠ করলেন। বীণা মোদক চৌধুরী লিখেছেন, ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, কবির কলম ও কণ্ঠ খুব সুন্দর। অনন্ত কুমার করণ লিখেছেন, শিবু সোরেন ভালো লিখেছেন ও পাঠও করেছেন, সুন্দরভাবে শোনালেন। একদম তাই। মনীষা ব্যানার্জি আবারও লিখছেন, শিবু দাদার লেখা ও পাঠ অতুলনীয়। নিশিকান্ত মেতে লিখেছেন, বদনাম কবিতা শুনতে শুনতে আমি নিজেই যেন স্মৃতি হয়ে গেলাম, আপনার কণ্ঠে আরো যেন শুনতে পাই এই আশা রাখলাম। একদম একদম। আমরা এই জায়গাটাই আমরা আশা রাখি। জয়া গোস্বামী লিখেছেন, ভীষণ সুন্দর লেখা, তেমন সুন্দর পাঠ করলেন, আমার খুব ভালো লাগলো। সারদা হালদার লিখেছেন, খুব দুর্দান্ত উপস্থাপনা ছিল কবি দাদার। মনীষা ব্যানার্জি লিখেছেন, এই অনুষ্ঠান অত্যন্ত মনোগ্রাহী। ধন্যবাদ দিদি। সোমা দাস আবারও ফিরে এসছেন, খুব ভালো লাগছে। দেখুন, আমাদের এই একটা জায়গা যে এখান থেকে যারা ভালোবাসা পায় তারা ছেড়ে যেতে চায় না, হয়তো যেতে হয় আবার ফিরে আসে। তার অন্যতম আকর্ষণ হচ্ছে সোমা। শিবু সোরেন, আপনার উপস্থাপনা অত্যন্ত সুচারু এবং আকর্ষণীয়, সমৃদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। ধন্যবাদ দাদা, চেষ্টা করছি, আপনাদের মতোই আমিও চেষ্টা করে যাচ্ছি। সোমা দাস লিখেছেন, খুব সুন্দর লেখনী খুব সুন্দর পাঠ, অনবদ্য। জয়া গোস্বামী লিখেছেন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। অজিতা মুখার্জি লিখেছেন, সর্বশেষ কবিতা খুবই সুন্দর লাগলো। জয়া গোস্বামী, ভীষণ সুন্দর লেখা, তেমন সুন্দর পাঠ করলেন দিদি ভাই। সিদ্ধার্থ শঙ্কর দত্ত লিখেছেন, মৈত্রী দত্তের কবিতা উপস্থাপনা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। মনীষা ব্যানার্জি লিখেছেন, খুব সুন্দর হয়েছে মৈত্রী দিদি। সারদা হালদার, কবি দিদি ভাইদের দুর্দান্ত মনোগ্রাহী উপস্থাপনা, বেশ ভালো লাগলো। গায়ত্রী বিশ্বাস লিখেছেন, মৈত্রী দত্ত দিদির কবিতা খুব ভালো লাগলো। মৈত্রী দত্ত লিখেছেন, ধন্যবাদ। উনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। নিশিকান্ত মেটে লিখছেন, স্মৃতিতে বেঁচে থাকি, স্মৃতি কথা শুনতে শুনতে আপ্লুত হয়ে গেলাম, খুব 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 ভালো থাকুন এই প্রার্থনা করি মাটির পৃথিবীর কাছে। একদমই তাই। মৈত্রী দত্ত লিখেছেন, ধন্যবাদ দাদা। এবং মৈত্রী দত্ত আবারও লিখেছেন, ধন্যবাদ, সকলকে জানিয়েছেন। আমরা চলে যাব এবার আমাদের শেষ কবির কাছে, কবি সুব্রত ভট্টাচার্য। কবি দুর্গাপুরে থাকেন। কবি একজন শিক্ষক। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, কিন্তু তার মধ্যেও সময় করে কবি তার লেখা চালিয়ে যান। বহুদিন আগে থেকে কবি তার সাহিত্য চর্চা করছেন। সংহতিতে খুব অল্প দিন হলো এসছেন। বিগত বেশ কিছুদিন উনি সাহিত্য থেকে একেবারেই দূরে ছিলেন। দাদাকে অনেকটাই হারাতে হয়েছে সময়, এবং এই মুহূর্তে দাদা কিন্তু আমাদের সঙ্গে লেখালেখি করছেন, সংহতি সাহিত্য পরিবারের সঙ্গে লেখালেখি করছেন, এবং আমরা দাদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি দুর্গাপুরে। আমরা দাদাকে পাবো আশা করি, কারণ উনি ব্যস্ততম মানুষ। আমরা এই ব্যস্ত মানুষকে আমরা পেয়েছি, আমরা খুব ভাগ্যবান। তার ব্যস্ততম সময়ের মধ্যে সুব্রত ভট্টাচার্য দাদাভাই আমাদের সময় দিয়েছেন। তাকে আমরা এই মুহূর্তে পেয়েছি আমাদের লাইভ ইন টেবিলের বেতার তরঙ্গে। দাদাভাই, আমি সংহতি সাহিত্য পরিবারের লাইভ ইন টেবিল থেকে বিন্দাস ভার্গব বলছি। নমস্কার সুব্রত দাদাভাই, প্রথমেই জানাই সংহতির 113তম পর্বে সনদ প্রাপ্তির জন্য শুভেচ্ছা, অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় ভাবে জানাই যে সংহতিতে আপনার কবিতায় সমৃদ্ধ হচ্ছে, তার জন্য শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সঙ্গে যোগাযোগ করার আগে আমাদের দর্শকদের আপনার কিছুটা পরিচয় দিচ্ছিলাম যে আপনি অনেক দিন থেকে দুর্গাপুরে সাহিত্য চর্চা করছেন এবং পরবর্তীকালে বেশ কিছুদিন সময় আপনার সাহিত্য চর্চা বন্ধ ছিল, আবার কিন্তু মনের জোরে এবং ইচ্ছা শক্তিতে আপনি আবার সাহিত্য চর্চায় আবার ব্রতী হয়েছেন। এবং এবং আমরা কিন্তু সংহতি সাহিত্য পরিবার আমরা আনন্দিত এবং আপ্লুত যে আপনার মতো কবির লেখা আমাদের ওয়ালে পড়ে এবং আমরা সমৃদ্ধ হই। এবং সবচেয়ে আরো একটা বড় জিনিস, আপনাকে আমি যেটা দেখেছি, আপনি কিন্তু প্রত্যেকটা কবির লেখাতে আপনি মন্তব্য করেন, যেটা পাঠক হিসেবে খুবই মানে মূল্যবান। আমি এইখান থেকে সরে এসে আমি বলি আপনার কবিতা স্মৃতি, যেটা এই সপ্তাহে সনদপ্রাপ্তি হয়েছে, যদি আপনার কণ্ঠে একটু আমরা শুনি তাহলে আমাদের দর্শকরা কিন্তু মানে সমৃদ্ধ হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তো শ্রদ্ধেয় সভাপতি মহাশয় অজয় চক্রবর্তী, আদরণীয় সম্পাদক বিন্দাস ভার্গব, সম্মানীয় অতিথিবৃন্দ এবং হৃদয় ছোঁয়া সাহিত্য পিপাসু বন্ধুগণ, শুভ সন্ধ্যা। জীবন স্মৃতি, হারিয়ে যাওয়া পথের বাঁকে স্মৃতির ধুলো ওড়ে, ফিরে আসে হারানো সুর মনটা যখন পড়ে, শৈশবে সেই খেলার মাঠ, মায়ের আঁচল ছায়া, প্রতিটি ক্ষণ ঝলমলে ভাসে সুখের মায়া। বাবা ছিলেন শক্ত খুঁটি, স্বপ্ন দেখাতেন চোখে, তার দেখানো পথেই আজও চলি জীবন রথে। স্কুল বেলায় রঙিন দিন, বন্ধুদের সেই হাসি, দুষ্টুমিতে ভরা সময় আজও ভালোবাসি। প্রথম প্রেমের কাপন বুকে, লাজুক চাহনির চোখে, লুকিয়ে রাখা চিঠিগুলো আজও নাড়া দেয় সুখে। জীবনের কত ওঠা পড়া, কত ব্যথা, কত আঘাত, প্রতিটি ক্ষয় শেখায় পাঠ, গড়ে তোলে জীবনের ধাপ। প্রিয়জনের বিদায় বেলায় চোখের জলের ধারা, তবুও স্মৃতি বাঁচিয়ে রাখে হারানো তারা। পুরনো ছবির ম্লান আলোয় মন ছুঁয়ে যায় ব্যথা, তবুও তো এই স্মৃতিগুলো জীবনেরই এক গাথা। ভবিষ্যতের পানে চেয়ে বাঁচি স্মৃতির ভেলায়, জীবন স্মৃতির অমিলন আলো হৃদয়ে চিরকাল রয়। প্রতিযোগিতার মঞ্চে আজ স্মৃতির এই ডালি, জীবন স্মৃতির জয়গানে মন ভরে দেয় তালি। নমস্কার। অসম্ভব সুন্দর। আমরা হয়তো অনুষ্ঠানের শেষ লগ্নে এসে আপনার এই কবিতা পেলাম, মানে আপনার ব্যস্ততম সময় থেকে আপনাকে পাওয়ার জন্য হয়তো শেষে আপনাকে রাখা। না, আমি আসলে লাস্টের ব্যবসায় আমি করিনি, লাস্টে টিউশন ব্যবসা না করে আমি মানে অধীর আগ্রহে একদম খুব তাড়াতাড়ি করে আমি মানে ছুটে চলে এসেছি না আপনার লাইভে। আমি প্রথম থেকে থাকার চেষ্টা করবো আপ্রাণ ভাবে, আমি খুব তাড়াতাড়ি করে চলে আসার চেষ্টা করেছি একদম। আমি প্রত্যাশা করব যে আপনার কাছ থেকে আপনি পরবর্তী সময়ে আজকে লাইভটা দেখবেন এবং আপনি লাইভের কিরকম হয়েছে, কিরকম লেগেছে আপনার কতটা ভালো খারাপ যেটাই হোক, আমি একটাই বলবো, স্পষ্ট কথায় আপনি একটু মন্তব্যে দেবেন, যাতে আমরা আপনার মন্তব্যে সমৃদ্ধ হতে পারি, অথবা আমরা যাতে আগামী দিন আরো সুন্দর করে করতে পারি তার মতামত কিন্তু আপনার কাছ থেকে পাবো, এই প্রত্যাশা কিন্তু আমি করি। অবশ্যই চেষ্টা করব। এবং দাদা ভাইয়ের কাছ থেকে আজকে শুভরাত্রি জানাই দাদা ভাই আপনাকে, কারণ রাত অনেক হয়েছে, অনুষ্ঠান প্রায় অনেকখানি আমরা এগিয়ে নিয়ে গেছি, প্রায় আর আমরা 15 মিনিট অতিক্রান্ত, আমাদের নির্ধারিত সময়ের থেকেও 15 মিনিট অতিক্রান্ত। আমরা এইবারে সমাপ্ত করার আগে আমি কিছু কথা বলে নিই এবং দর্শকদের কাছ থেকে মতামতগুলো জেনে নিই দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাই, আমরা শেষ মতামতের দিকে আমরা যাব। আমরা মতামত, আমাদের দর্শকরা কি মতামত দিচ্ছেন সেই দিকে আমরা একটু নজর দেব। আমাদের তাদের মতামতকে আমরা পাথেয় করে আগামী দিনে আমরা আসবো আবার এই 8:30টায় বৃহস্পতিবার আমাদের মতামতের ডালি নিয়ে, অর্থাৎ আমাদের লাইভের একটা
বিষয় নিয়ে আমরা আসব। আমরা যেখানে আসব তার আগে আমরা মতামতটা একটু দেখে নিই, একটু শেষ মতামত আমাদের কে কি দিচ্ছেন আমরা সেটা একটু দেখি। সবাই প্রায় অনেক রাত হয়ে গেছে, তাদের প্রত্যেকেই রাতের খাবার তারা, তারই মধ্যে রয়েছেন আজকে উপস্থিত যারা, তারা লিখছেন। মনীষা ব্যানার্জি লিখেছেন শুভরাত্রি, অজিতা মুখার্জি লিখেছেন শুভরাত্রি ভাই, দুজনকেই জানাই শুভরাত্রি। সিদ্ধার্থ শঙ্কর দত্ত লিখেছেন বিন্দাস ধারাবাহিক সঞ্চালনা খুব সুন্দর হচ্ছে, আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ দাদা, এইভাবে আশীর্বাদ করুন যেন আগামী দিনে এইভাবেই আপনাদের কাছে ফিরে আসতে পারি বারবার সংহতি সাহিত্য পরিবারের লাইভ নিয়ে। আর আমিও কৃতজ্ঞ সংহতি সাহিত্য পরিবার আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। শিবু সোরেন দাদাভাই লিখেছেন সকলের কবিতা ভীষণ ভালো এবং পাঠও অত্যন্ত সুন্দর, আপনারা আমাকে পথ দেখাচ্ছেন, পথ দেখান স্বয়ং রবীন্দ্রনাথ। সোমা দাস লিখেছেন খুব সুন্দর লেখনী দাদা ভাই, খুব সুন্দর পাঠ। একদমই তাই। গায়ত্রী বিশ্বাস লিখেছেন সুব্রত দাদার কবিতা অপূর্ব লাগলো। একদম সুব্রত দাদা ভাইয়ের যে কবিতা, মর্মস্পর্শী কবিতা। সিদ্ধার্থ শঙ্কর দত্ত লিখেছেন খুব সুন্দর হয়েছে কবিতা এবং কবিতা পাঠ। সারদা হালদার লিখেছেন খুব দারুণ উপস্থাপনা করছেন কবি দাদা ভাই। একদমই তাই। জয়া গোস্বামী লিখছেন ভীষণ সুন্দর লিখেছেন, তেমন সুন্দর পাঠ করলেন। এটাই তো। মনীষা ব্যানার্জি লিখছেন সুব্রত দাদার লেখা পাঠ খুব ভালো লাগলো। একদমই। জয়া গোস্বামী আবারও লিখেছেন শুভরাত্রি, সংহতি সকল সদস্যদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আমরা রাত অনেক হলো, যাবার পালা। প্রত্যেককে বলি আপনারা যারা মন্তব্য করেছেন তাদের মন্তব্যের উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি, হয়তো কোনো মন্তব্য বাদ গেছে। আপনারা জানেন আমি কিন্তু পরবর্তী সময় আপনাদের এই লিখিত মন্তব্যের প্রত্যেকটা লিখিত উত্তর আমি দিই। আমি আবারও আপনাদের প্রত্যেককে দেব। নিশিকান্ত মেটের দাদা ভাই একটি মন্তব্য করেছেন, উনি লিখেছেন সুব্রতবাবু স্মৃতি কবিতার সুখ দুঃখের স্মৃতি কথা শুনতে শুনতে আবেগে আপ্লুত হয়ে পড়লাম, আপনাকে আগাম রথযাত্রার শুভেচ্ছা জানালাম, শরীরের দিকে নজর রাখবেন, আমার প্রণাম নেবেন। উনি মন্তব্য করেছেন। এই কথাতেই নিশিকান্ত বাবুর কথা ধরেই আমি বলি আগামীকাল রথযাত্রা, সেই রথে চড়ে আমাদের সাহিত্যের রথে চড়ে সংহতি যাত্রা করবে আগামীর পথে। এবং আমরা চেষ্টা করব, এন্টায়ার টিমকে বলবো, আমাদের সংহতি সাহিত্য পরিবারের এন্টায়ার টিমকে বলবো, আমাদের যারা দর্শকরা থাকেন আগামী সপ্তাহে ঠিক 8:30টায় সবাই উপস্থিত থাকবেন, তাদেরকে নিয়ে যেন আমি যেতে পারি রথের মেলায়। কিভাবে যাব, কি করব, সেটা সেদিনের জন্যই থাক। রথের মেলা ঘুরবো, পাঁপড় ভাজা খাবো, একটু জিলিপি, সঙ্গে রথ দেখা, কলা বেচা, কত কি। আজকের মতো এখানেই। শুভরাত্রি জানাই সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাহিত্যে থাকবেন, সর্বোপরি সংহতির সঙ্গে থাকবেন, এই কামনায় আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। আমি বিন্দাস। আমি থাকলাম আপনাদের অন্তরে। আমি আসবো ঠিক 8:30টায় আগামী বৃহস্পতিবার আপনাদের নিয়ে যাব রথের মেলায়। আজকের মতো বিদায় নিচ্ছি আমি।